আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি আইসিটি যারা 2026 সালে পরীক্ষা দিবে তাদের জন্য 40 দিনে আমরা একটা আইসিটি রিভিশন প্রোগ্রাম চালু করেছি। 40 দিনে আমরা সম্পূর্ণ আইসিটি বই অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস রিভিশন করবো ইনশাল্লাহ, এবং সেই সাথে আমাদের সবার প্র্যাকটিসও সম্পন্ন হবে ইনশাল্লাহ। তো কোন ক্লাসে কোন কোন টপিক হবে তার বিস্তারিত একটা রুটিন অলরেডি আমাদের গ্রুপে এবং চ্যানেলে আপলোড করা হয়েছে। সেই অনুযায়ী আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে এবং সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে, এবং এই টপিক থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে তা নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো ক্লাস শুরু করা যাক ইনশাল্লাহ। আমরা যদি দেখি সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের দুই প্রকার, নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি টোটাল দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক। পজিশনাল বা এটাকে আমরা বলতেছি স্থানিক সংখ্যা পদ্ধতি, যা স্থান নির্ভর। আরেকটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক। আমরা আমাদের এই ক্লাসগুলোতে খুব সংক্ষেপে প্রতিটা টপিক আলোচনা করব এবং কিভাবে প্রতিটা সৃজনশীলে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। নন পজিশনাল বা এটার অপর নাম হচ্ছে অস্থানিক, যা স্থান নির্ভর নয়। তো এই স্থানিক এবং অস্থানিক জিনিসটা এত জটিল করার দরকার নেই, খুব সিম্পলি ভাবে বুঝো। যেমন আমরা এখানে একটা সংখ্যা লিখলাম, ধরো 532, আর নন পজিশনের মধ্যে আমরা রোমান সংখ্যা লিখলাম যে XV। এখানে খেয়াল করো, এই যে আমি 532 লিখলাম, এখানে 5-এর নিজের একটা অঙ্কের মান আছে, তার মান 5। 3 তার একটা নিজের অঙ্কের মান হচ্ছে 3। 2 তার নিজের অঙ্কের মান 2। এখানে রোমান সংখ্যায় আমরা x বলতে বোঝাই 10, ভি মানে এটা দ্বারা বোঝাই হচ্ছে 5। তাহলে রোমান হরফে এই যে ভি ইকুয়াল টু আমরা বুঝাই 5, এক্স ইকুয়াল টু বুঝাই 10, এটার মান কিন্তু সেই 5 আর এটার মান সেই 10, দুইটা যোগ করলে আমার একসাথে আসতেছে 15। এই ভি যেখানেই বসুক বা এক্স যেখানেই বসুক এটা কিন্তু ফ্যাক্টর না। আমরা যদি আরেকটা সংখ্যা নিই, ধরো এক্স এক্স এক্স, তো প্রতিটার মান কত? 10 10 10, এই তিনটাকে যদি আমরা যোগ করি মোট মান আসে 30। এই সংখ্যাটার মান হচ্ছে 30। কিন্তু এইখানে এই টোটাল হচ্ছে 532। এখানে 2 এর মান কত? তার নিজের মান 2 ইন্টু তার অবস্থান হচ্ছে একক অবস্থান, একক, তাহলে তার মান হচ্ছে 2। কিন্তু এই 3-এর সংখ্যাগত মান হচ্ছে 3, কিন্তু তার অবস্থান হচ্ছে দশক অবস্থানে, যে কারণে 3 দশে তার মান হয়ে গেছে 30। 5-এর মান, এই 5-এর নিজস্ব সংখ্যাগত মান হচ্ছে 5, কিন্তু তার এখানে অবস্থানগত মান হচ্ছে শতক, যে কারণে তার মান হয়ে গেছে 500। আমরা যদি সবগুলো যোগ করি 530 আর 2 32, এই যে তার মান হচ্ছে 532। তুমি এখানে দেখো এক্স এর মান মানে 10, সে 3 নাম্বার ঘরে বসেছে নাকি 1 নাম্বার নাকি 2 নাম্বার এটা ব্যাপার না, সব জায়গায় তার মান 10ই। কিন্তু এখানে 5-এর সংখ্যাগত মান 5, কিন্তু সে কত নম্বর অবস্থান আছে তার উপর ভিত্তি করে তার মান ক্রমাগত চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তার মানটা স্থান নির্ভর। আর নন পজিশনাল বা অস্থানিক তার মানটা হচ্ছে স্থান নির্ভর নয়। জাস্ট এটুকু জানলেই তোমাদের চলবে। এই গোটা চ্যাপ্টারে আমরা পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের তেমন কোনো আলোচনা নেই, জাস্ট তোমরা জানার খাতিরে এতটুকু জানবা। তো এই পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতির একটা প্রকারভেদ আছে। পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি আরো 4 প্রকারের। কি কি আমরা এখন সেগুলো দেখবো ইনশাল্লাহ। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আবার 4 প্রকার। সেই 4টা প্রকার হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল বা এটা এক নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা এই গোটা চ্যাপ্টারে এগুলার বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং রূপান্তর নিয়ে আলোচনা করব। প্রতিটা আলাদা আলাদা সংজ্ঞা আছে, আলাদা আলাদা ব্যাখ্যা আছে, বৈশিষ্ট্য আছে, আমরা সবগুলো একটা সামারি আকারে শিখব। তো আমরা যদি একবার জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে কি, যে পদ্ধতিতে গণনা কাজের জন্য আমরা একটা সংখ্যা প্রকাশ করি। এই সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, ডেসিমেল বা দশমিক, হেক্সাডেসিমেল। এর মধ্যে এই ডেসিমেল বা দশমিক সংখ্যার পদ্ধতিটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। বাইনারি সংখ্যা পদ্ধতিটা কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন, অর্থাৎ এটা কম্পিউটার নিজে এই সংখ্যা পদ্ধতি মেনে কাজ করে। বাকিগুলা
আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তো এটা বিস্তারিত এখন আমরা প্রত্যেকটা জানবো ইনশাআল্লাহ। খেয়াল করো, সংখ্যা পদ্ধতির প্রকারভেদে আমরা কি জানলাম যে সংখ্যা পদ্ধতির পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে কি আমাদের বাইনারি, একটা হচ্ছে আমাদের অক্টাল, একটা হচ্ছে আমাদের ডেসিমেল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। এই প্রত্যেকটা সম্পর্কে একটু বিস্তারিত আমরা জানবো, হেক্সাডেসিমেল বিস্তারিত জানবো। খেয়াল করো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা ডিজিট গুলা কি কি, তারপর আমরা জানবো হচ্ছে তার ভিত্তি বলতে কি বোঝায় এবং প্রতিটার একটা করে উদাহরণ আমরা দেব। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 0 এবং 1। এই দুইটা অঙ্ক দ্বারা বাইনারি সংখ্যা পদ্ধতি বোঝায়, এছাড়া অন্য কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। তো বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তিগত 0, 0 এবং 1 যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করছে তার ভিত্তি হবে 2। অর্থাৎ কোন একটা সংখ্যা পদ্ধতিতে তুমি যে কয়টা মৌলিক অঙ্ক বা মৌলিক ডিজিট ব্যবহার করবে তার ভিত্তি তত। তো বাইনারিতে তুমি মৌলিক অঙ্ক বা ডিজিট ব্যবহার করতেছো 2টা, তার ভিত্তি তত। অক্টাল সংখ্যা পদ্ধতিতে তুমি ব্যবহার করতে পারবা 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, এই 8টা অঙ্ক, এই 8টা মৌলিক অঙ্ক তুমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করতে পারবা। তাহলে তার ভিত্তি হয়ে যাবে কত? 8। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে তুমি 10টা মৌলিক অঙ্ক ব্যবহার করতে পারবা, 0 1 2 3 4 5 6 7 8 9, এই মোট 10টা অঙ্ক ব্যবহার করতে পারবে, যে কারণে তার ভিত্তি 10। হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক এবং ইংরেজি বর্ণমালার অক্ষর এ বি সি ডি ই এফ, এই 6টি অক্ষর। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা কি কি ব্যবহার করতেছি? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আর এ বি সি ডি ই এফ, এই 6টা অক্ষর। তাহলে তার ভিত্তি হবে মোট 16, অর্থাৎ 16টা ডিজিট বা অঙ্ক ব্যবহার করে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করি। আমরা খুব সংক্ষেপে এগুলো আলোচনা করতেছি যে বাইনারি শুধু 0 এবং 1 ব্যবহার করতে পারি, ভিত্তি 2। অক্টাল 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক, ভিত্তি 8। ডেসিমেল 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক, তার ভিত্তি কত? 10। আমরা যদি একটু উদাহরণ দেই, তাহলে বাইনারি সংখ্যা আমাদের এভাবে লিখতে হবে যে 1 1 0 0 1, পাশে তার ভিত্তিটা চিহ্ন। কোনো একটা সংখ্যা পদ্ধতি লিখলে তার ব্যবহৃত অঙ্কগুলো লিখতে হবে, তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার নিচে ছোট করে এখানে তার ভিত্তি দিতে হবে। আমরা যদি একটা অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি দিই, এই জায়গাটা একটু তোমরা মনোযোগী হও, একটু মনোযোগ দিয়ে দেখো। ধরো আমি লিখলাম এরকম 1 1 0 1 1, তুমি যদি দেখেই মনে করো যে ভাই এটা তো বাইনারি সংখ্যা, কারণ শুধু 0 আর 1 ব্যবহার করছেন, যে না, 0 এবং 1 তো তুমি অক্টাল সংখ্যাও ব্যবহার করতে পারো। আমি চাইলে এইভাবে একটা অক্টাল সংখ্যা লিখতে পারি। আমার খেয়াল করতে হবে ভিত্তিকে। আমি যদি এখানে ভিত্তি 8 দেই, এটা আমার একটা অক্টাল সংখ্যা। আমার খেয়াল করতে হবে কি ভিত্তিটা কি। তো আমরা মুছে এটা লিখলাম এবং এই কুইজগুলো সম্পর্কে আমরা আরেকটু আলোচনা করতেছি যেন তোমাদের ভুল না হয়। খেয়াল করো, আমরা একটা অক্টাল সংখ্যার উদাহরণ দিলাম, ধরো 701, তার ভিত্তি কত? 8। ডেসিমেল বা দশমিক সংখ্যা আমরা 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক ব্যবহার করতে পারি। তাহলে এটা উদাহরণ এরকম হইতে পারে যে 9085, সবগুলো অঙ্ক এটার মধ্যে ব্যবহার করতে হবে, তার ভিত্তি 10। এভাবে লিখে প্রকাশ করতে হবে। কোন একটা সংখ্যা লিখে প্রকাশ করতে হবে কিভাবে? ব্যবহৃত অঙ্কগুলো এবং তার পাশে তার ভিত্তিটা। এখানে আছে হেক্সাডেসিমেল, আমরা এভাবে লিখতে পারি A05CF। প্রত্যেকটা অঙ্ক আমরা হেক্সাডেসিমেলে ব্যবহার করতে পারি এবং হেক্সাডেসিমেল অনুমোদিত, যে কারণে তার ভিত্তি 16। এই হচ্ছে আমার টোটাল সংখ্যা পদ্ধতির পরিচয়। সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতির 4টা প্রকার পরিচয়। একটু মনোযোগী হোক, যেখানে তোমাদের কিছু ভুল হতে পারে। ধরো আমি তোমাকে নর্মালি বললাম যে 1 1 0 1 1, এটা কি সংখ্যা পদ্ধতি? তোমরা কিন্তু এক বাক্যে বলে দিবে যে ভাই এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, কারণ আপনি 0 এবং 1 ব্যবহার করছেন। এখন দেখো 0 এবং 1 বাইনারিতে ব্যবহার হয়, এর বেশি বাইনারিতে ব্যবহার হয় না। কিন্তু 0 এবং 1 কি অন্য কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় না? অক্টালেও তো আমার 0 এবং 1 আছে, ডেসিমেলে 0 1 আছে, হেক্সাডেসিমেলে 0 এবং 1 আছে। তাহলে তুমি কিভাবে কনফার্ম হবে এটা কোন সংখ্যা পদ্ধতি? তার মানে কোন সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য দেখতে হবে তার অঙ্কগুলো কি আছে এবং সেই সাথে তার ভিত্তি কত। আমি যদি এটার ভিত্তি দিই 2, এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। আমি যদি কোনো কারণে এটার ভিত্তি দিয়ে দিই 16,
তাহলে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হবে, কোনো ভুল নাই। কারণ হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত তুমি 10টা অঙ্ক ব্যবহার করতে পারবা। এই 0, 1 বা 1, 0 এগুলা সেখানে আছে। তাহলে এটা আমি যা ভিত্তি দিব তার উপর ডিপেন্ড করে দিলাম ভিত্তি। এখন আরেকটু কনফিউজ হতে পারো তোমরা, কিভাবে? আমি লিখলাম যে এটা 7018, ভিত্তি দিয়ে দিলাম 8। এটা ভাই কি সংখ্যা? তুমি ভিত্তি দেখে বলতেছো কি ভাই এটা একটা অক্টাল সংখ্যা, কেন? এই যে ভাই ভিত্তি আপনি 8 দিয়েছেন, অক্টাল সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত আমরা মোট 8টা অঙ্ক ব্যবহার করতে পারি। তো অক্টাল সংখ্যা অনুমোদিত সংখ্যা কয়টা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পর্যন্ত অক্টাল অনুমোদন আছে, এর বেশি আমরা ব্যবহার করতে পারি না। কিন্তু আমি যে এখানে ব্যবহার করলাম 7018, যে বাড়তি 8 লিখলাম, এটা কি অক্টালে ব্যবহার করা যায়? এই যে 8 সংখ্যাটা লিখলাম, এটা অক্টালে ব্যবহার করা যায় না। যে কারণে আমি ভিত্তি যদি 8ও দিয়ে থাকি, ভিত্তি 8 দিয়ে থাকলেও এই সংখ্যাটা আমার কোনো অক্টাল সংখ্যা না, বা অক্টাল হবে না। কারণ এই ভিত্তি 8 ঠিক আছে, কিন্তু এই 8 সংখ্যাটা আমরা অক্টালে ব্যবহার করতে পারি না, যে কারণে এটা অক্টাল নয়, অক্টাল নয়। তো কোন একটা সংখ্যা পদ্ধতি তোমরা একটু খেয়াল রাখবা, আমার ভিত্তিটা বুঝতে হবে, সেই সাথে তার ভিতরে যে অনুমোদিত সংখ্যাগুলো আছে এগুলাও আমার সেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা যায় কিনা সেটা বুঝতে হবে। আজকে প্রচুর গরম, আমি অনেক ঘামতেছি। যদি কোনো সাউন্ডে প্রবলেম হয় তোমরা কমেন্ট করে জানাও, বা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করো। অনেক গরমের কারণে নয়েজটা একটু বেশি, আর অল্প ভলিউমে ফ্যান দিলাম, তাও রুম গরম হয়ে আছে, হয়তো বা যে কোনো মুহূর্তে ফ্যান অফ করা লাগতে পারে যদি সাউন্ড প্রবলেম হয়। খেয়াল করো। তাহলে সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা আমাদের ক্লিয়ার হলো। আমরা এতক্ষণ দেখলাম পজিশনাল সংখ্যার প্রকারভেদটা আমাদের ক্লিয়ার হলো। এখন এই পজিশনাল সংখ্যার রূপান্তর আমরা সরাসরি চলে যাবো, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি বাইনারি থেকে তুমি কিভাবে অক্টাল নিবা, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, একটা থেকে আরেকটা সম্পূর্ণ রূপান্তর সম্পর্কে এখন আমরা জানবো ইনশাআল্লাহ। সংখ্যা পদ্ধতি রূপান্তরের মূল 2টা টাইপ আছে, আর একটা যদি এক্সটেনশন করি তাহলে 3টা টাইপ হয়। আমি একটু সংক্ষেপে আলোচনা করি যে কি কি টাইপ হতে পারে, তারপর আবার প্রতিটা আমরা সিরিয়াল ওয়াইজ সলভ করব এবং বোর্ডে কিভাবে আসছে সেগুলো দেবো। তাহলে কি কি টাইপ হতে পারে? আমরা জানলাম যে পজিশনাল সংখ্যা 4টা প্রকার আছে, বাইনারি আছে, অক্টাল আছে, ডেসিমাল বা দশমিক আছে, হেক্সাডেসিমাল আছে। এই 4টার মধ্যে একটা থেকে আরেকটা কিভাবে রূপান্তর হয় এগুলো আমরা ভালো করে শেখা লাগবে। তো প্রথমে একটা আছে, আমরা দশমিকটাকে সেন্টার ধরবো, এই যে দশমিক সংখ্যা এটাকে সেন্টার হিসেবে বিবেচনা করব। এই দশমিক সংখ্যা থেকে আমরা দশমিক থেকে বাইনারিতে নিব, আবার এই দশমিক থেকে অক্টাল সংখ্যায় নিব, একই সাথে দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমাল এটা হচ্ছে একটা টাইপ। পুনরায় এই বাইনারি থেকে আবার আমরা দশমিকে রূপান্তর করব, অক্টাল থেকে আবার দশমিকে রূপান্তর করব, হেক্সাডেসিমাল থেকে আবার দশমিকে রূপান্তর করব। মানে প্রতিটার সাথে প্রতিটা রিভার্স হবে। দশমিক থেকে বাইনারি নিব, দশমিক থেকে অক্টাল নিব, দশমিক থেকে হেক্সাডেসিমাল নিব। সেন্টারকে দশমিক, দশমিক থেকে অন্যান্যগুলো রূপান্তর করতেছি, অন্যান্যগুলো থেকে দশমিক রূপান্তর করতেছি। এটা হচ্ছে একটা টাইপ। আরেকটা টাইপ আছে, বাইনারিকে যদি আমরা সেন্টার বিবেচনা করি, এই যে বাইনারি বা বাইনারি থেকে অন্যান্য সংখ্যাগুলো রূপান্তর, যদি বাইনারি আমরা বিবেচনা করি, বাইনারি থেকে তুমি সরাসরি নিতে পারবা অক্টাল, আবার বাইনারি থেকে তুমি রূপান্তর করতে পারবা হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল। আবার পুনরায় এই হেক্সাডেসিমাল থেকে তুমি বাইনারিতে রূপান্তর করতে পারবা, সেই সাথে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করবা। তো একটা হচ্ছে দশমিককে সেন্টার ধরে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। আর একটা হচ্ছে বাইনারিকে সেন্টার ধরে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর। আর একটা সাধারণ নিয়ম আছে, সরাসরি অক্টাল থেকে, সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমাল, যদিও এটা বাইনারি হয়েই করে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, পুনরায় এই যে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তো আমরা প্রথমে শিখবো এই দশমিক থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর, অন্যান্য সংখ্যা থেকে দশমিকের রূপান্তর। তারপর শিখবো বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তারপর আবার অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতির রূপান্তর এটা শেখার আগে
ছোট কিছু জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। কি সেগুলো? আমরা একটা পজিশনাল সংখ্যা নিলাম। যে আমি নিলাম যে 5, 0, 3, 9, 9, এটা আমার একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা দশমিক হইতে পারে। মাঝখানে এই যে আমরা একটা বিন্দু দিলাম যেটাকে আমরা দশমিক বলি। এখানে আমি আরো কিছু সংখ্যা দিলাম 1, 0, 3, 5। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, সংখ্যা পদ্ধতিতে, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটা অঙ্ক বা সংখ্যা কোথায় অবস্থান করছে এটা ইম্পর্টেন্ট। এই অবস্থানের উপর ভিত্তি করে আবার তার মানও কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন 3-এর মান যত, অবস্থানের কারণে 5-এর মান তার থেকেও কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এই যে বিন্দুটা, এটাকে বলা হয় হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট বা বিভাজনকারী বিন্দু। সে কাকে বিভাজন করে? তার আগের অংশটা হচ্ছে পূর্ণাংশ মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তার পরের অংশটা হচ্ছে ভগ্নাংশ, তার পরের সংখ্যাটা হচ্ছে কি, ভগ্নাংশ। এবং মাঝখানে সে রেডিক্স পয়েন্ট, সে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভাজন করে। আমরা এতদিন এটাকে দশমিক আকারে জানতাম যে 10 দশমিক এত, 20 দশমিক এত। প্রকৃতপক্ষে সংখ্যা পদ্ধতিতে তার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট বা বিভাজনকারী বিন্দু। সে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভাজন করে। একটা পয়েন্ট গেল। একটা পয়েন্ট খেয়াল করো, এই যে এখানে সংখ্যাটা, এটা একক স্থানীয় অঙ্ক নয়, এটা দশক স্থানীয় অঙ্ক। যেমন এটার একক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, যেটাকে বলতেছে স্থানীয় মান, এটাকে কি বলতেছে, শতক। তাহলে দেখো এখানে 9-এর মান 9, দশকে 9-এর মান কত, 90, 9×90। শতকে 3-এর মান কত, 3 × 100 মানে 300। তাহলে ক্রমশই যত সে, আমরা দেখো বারবার ভুল হয়, এটা হচ্ছে আমাদের ডান পাশ, এটা হচ্ছে আমাদের বাম পাশ। আমি নিজেও বলতে গিয়ে অনেক সময় মিস্টেক করি। যতই সে ডান থেকে বাম পাশে যাচ্ছে, তার মান কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তার মানের পাওয়ার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখানে শতক 3, তাই না? এখানে এটা হয়ে যাবে হাজার, এটা হয়ে যাবে অযুত, মানে প্রতিবার মান বাড়তেছে। এখানে 9-এর মান 9, তারপরের মানটা হচ্ছে দশকে, তার মান 90। তো দশমিক বা বিভাজনকারী বিন্দু যতই ডান থেকে বাম পাশে যাচ্ছে, তার মান তত বৃদ্ধি পাচ্ছে। এটাকে এই যে যত এইভাবে যাচ্ছে, তাহলে আমরা এই মানটাকে বলতে পারি সবচেয়ে কম গুরুত্বের মান, এবং যত এদিকে যাবে সে বেশি গুরুত্বের মান। একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে প্রতিবার তার মান বৃদ্ধি পাচ্ছে। এই যে সবচেয়ে কম গুরুত্বের মান, এটাকে বলতেছে MSD, আর এটাকে বলতেছে LSD, এবং এটাকে বলতেছে MSD। এল হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মানে কম গুরুত্বের সংখ্যা, কম গুরুত্বের সংখ্যা, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সবচেয়ে বেশি গুরুত্বের সংখ্যা, সবচেয়ে বেশি গুরুত্ব, তার গুরুত্ব সব থেকে বেশি। তার মানে পজিশনের উপর ডিপেন্ড যেহেতু করে, কম গুরুত্বের সংখ্যা কোনটা, বেশি গুরুত্বের সংখ্যা কোনটা, এটা আমরা একটু মনে রাখতে হবে। আবার বিভাজনকারী বিন্দুর পরে যত যাবে তার মান তত কমতে থাকবে। এটা থেকে আবার কি হবে, পরে যত যাবে তার মান তত কমতে থাকবে। আমরা যদি একটু খেয়াল করি, দেখো এই বিন্দু থেকে যত এদিকে যাবে, তখন সে হয়ে গেছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর সে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এই দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্টে পরে যত ডান পাশে যাবে তার মান তত কমতে থাকবে। যদি তোমরা এটাতে তালগোল পাকাও বা তোমাদের পেস লাগে, বইয়ের কিছুই নেই, সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা যখন সমাধান করবো তোমাকে আমি ভালো করে শিখিয়ে দিব, এটা নিয়ে ঝামেলা হবে না। জাস্ট তুমি জানলা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কম গুরুত্বের সংখ্যা কিছু বিট আছে, বেশি গুরুত্বের কিছু বিট আছে, কম গুরুত্বের কিছু ডিজিট আছে, বেশি গুরুত্বের কিছু ডিজিট আছে, আর মাঝখানে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে এই রেডিক্স পয়েন্ট বিন্দু। এইটুকু জানলেই তোমাদের চলবে। আমরা এখন সরাসরি রূপান্তরে চলে যাব, যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করবো, অক্টালে রূপান্তর করবো, হেক্সাডেসিমেলে রূপান্তর করবো একসাথে ইনশাআল্লাহ। খেয়াল করো, আমরা বোর্ডটাকে 3টে অংশ ভাগ করে নিয়েছি। আমরা একই সাথে সবগুলা রূপান্তর দেখবো এবং প্রতিটা 2টা করে উদাহরণ দিব। বইয়ের কিছু না, তুমি আশা করি ভালো বুঝতে পারবে এগুলো ইনশাআল্লাহ। দেখো আমরা প্রথমে নিলাম যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, দশমিক থেকে যাবে বাইনারিতে,
এরপর একই সাথে আমরা নিলাম দশমিক থেকে যাবে অক্টালে, দশমিক থেকে অক্টাল, সেই সাথে আমরা দেখব দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর, দশমিক থেকে হেক্সাডেসিমেল, তিনটা রূপান্তর আমরা একটা একটা করে একই সাথে দেখব। হেক্সাডেসিমেল, আমরা যদি প্রথমে একটা উদাহরণ নেই, যে 1 নাম্বার আমরা একটা সংখ্যা নিলাম, ধরো 25, এটা আছে কোথায় দশমিকে, এটাকে আমার রূপান্তর করতে হবে বাইনারিতে। এইভাবে আমরা সাজাই নেব যে 25 সংখ্যাটা তার ভিত্তিগত 10, সে আছে দশমিকে, আমার রূপান্তর করতে হবে কিসে থাকে, বাইনারিতে 2। এটা আমরা কিভাবে রূপান্তর করব, আমরা আরেকটা সংখ্যা নিলাম, ধরো 462, আমার এটা আছে দশমিকে, তাকে আমার রূপান্তর করতে হবে অক্টালে 8। আমরা আরেকটা দশমিক সংখ্যা নিলাম, ধরো বড় নেই একটু বোঝার সুবিধা, 1620, এটা আছে দশমিকে, এটাকে আমরা রূপান্তর করব হেক্সাডেসিমেলে। আমরা একটা একটা করে দেখি সমাধান, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর, এটা হচ্ছে কি ভাগফল বা ভাগশেষ পদ্ধতি বলে। এটা একটা সহজ সিস্টেম, হচ্ছে যে সংখ্যাটা দেয়া থাকবে আমি তাকে লিখব 25, তারপর এভাবে একটা পার্টিশন দিব, এই পার্টিশন দিয়ে তাকে নিব কোন সংখ্যা পদ্ধতিতে, বাইনারিতে, এখানে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা লিখব। তাহলে যে সংখ্যাটা আমার দেয়া আছে এটাকে লিখলাম, আমি এভাবে একটা পার্টিশন দিলাম, পাশে লিখলাম তার ভিত্তি 2 বাইনারি। এই 25 সংখ্যাটাকে এই 2 দ্বারা ভাগ করব, এই অঞ্চলে বসবে ভাগফল, এই অংশে বসবে ভাগশেষ। কিরকম আমি যদি দেখাই, দেখো 25 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 12 দুগুণে 24, ভাগশেষ থাকে কত 1। এই যে 12 হচ্ছে আমার ভাগফল, আর এই হচ্ছে ভাগশেষ। তো এই 12 ভাগফল এখানে বসবে, এই 12 ভাগফল কোথায় বসবে, যে এখানে বসবে, যে 12, এবং ভাগশেষ থাকে 1, আমি এই যে টান দিয়ে 1 বসায় দিব। তাহলে প্লেসটা কি, এই অংশে বসবে হচ্ছে ভাগফল, আর এই অংশে পায়ে বসবে কি ভাগশেষ। এভাবে এটাকে আমরা করে নিচে যেতে থাকবো যতক্ষণ না আমার এই অংশটা শূন্য হয়, এই অংশটা যতক্ষণ না শূন্য হয়। কিভাবে একটু খেয়াল করো, আমরা 12কে ভাগ দিলাম, 25কে 2 দিয়ে ভাগ দিলাম, ভাগফল পাইলাম 12, ভাগশেষে এটাকে আবার তার ভিত্তি 2 দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো আমরা 12কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, তাহলে ভাগশেষ কি কোনো থাকে, থাকে না, তার মানে হয়ে গেছে 0। এখন এই 6কে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, আমার ভাগফল হতে কয় 3 দুগুণে 6, এবং এখানে আমার ভাগশেষ এখনো কোনো ভাগশেষ আমার নাই, 0। এরপর আমরা যদি এই 3 কে আবার 2 দিয়ে ভাগ করি, তখন কি হয় 2 একে 2, 2 একে 2, আমার 1 থাকে ভাগশেষ, এখানে আমি 1 বসাইলাম। একটু ভুল তোমরা করতে পারো যে এখানে এসে কি ম্যাথ শেষ, যে না ভাই আমার এই জায়গাটাকে 0 বানাইতে হবে, এই অংশটাকে কি করতে হবে, মাস্ট 0 বানাইতে হবে। তাহলে আমার যখন ভিত্তির জায়গার মানটা বড় হয়ে যাবে আর এখানে মানটা ছোট থাকবে, তখন কি করব, আমি পুনরায় এটাকে ভাগ করবে 2 দিয়ে, এখানে আমি 0 বসায় দিব, এখানে 1 বসাই, যা আছে তা বসায় দিব। এই জায়গাটা অনেকে একটু ভুল করো, আবার মনোযোগ দিয়ে খেয়াল করো, যখনই আমার ভিত্তির অংশটা বড় হয়ে যাবে এই মানটা ছোট হয়ে যাবে, 2 0 0, ভাগশেষ থাকে 1। তোমার যদি এই ভাগফল ভাগশেষ খেলাটা বুঝতে অসুবিধা হয়, শেষের দিকে এসে এটা যখন বড় মান আসবে, যাকে ভাগ করবা সে যখন ছোট হবে, তখন তুমি কি করবে, এখানে 0 বসায় দিবা, আর এইখানে যা আছে এটাকে এখানে বসায় দিবা। তাহলে ভাই আমরা এই যে ভাগশেষটা পাইলাম না, এটাকে আমরা একটা মার্কিং করব, এই পুরা ভাগশেষ অংশটাকে এইভাবে মার্কিং করব, একটা তীর চিহ্ন দিব, এটা হবে MSB, মানে সবচেয়ে বেশি গুরুত্বের বি। নর্মালি আমরা কি জানতাম, MSD ডিজিট, বাইনারি সংখ্যার, আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করছি, বাইনারি সংখ্যার এই যে 0 বা 1, এই প্রতিটাকে বলা হয় এক একটা বিট। বাইনারি সংখ্যা 0 বা 1 যে দুইটা আমরা অঙ্ক ব্যবহার করি, প্রতিটাকে বলা হয় এক একটা বিট। তাহলে এই কারণে আমরা ব্যবহার করছি MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে বেশি গুরুত্বের সংখ্যা। এখানে আমরা ব্যবহার করব LSB, সবচেয়ে কম গুরুত্বের সংখ্যা। তো আমাদের অ্যান্সারটা কি হবে, সুতরাং 25 ছিল সে দশমিকে, আমরা যখন তাকে বাইনারিতে দিলাম কত পাইলাম, দেখো মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে বেশি গুরুত্বের সংখ্যাটা আমরা গুনবো, যে 1 1 0 0 1,
নিচ থেকে উপরের দিকে উঠতেছে মানটা, কি হবে 1 1 0 0 1। এটা হচ্ছে আমার বাইনারি। 25কে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব এই রূপান্তরটা পাবো ইনশাআল্লাহ। এই প্রতিটা রূপান্তর ক্যালকুলেটরে সম্ভব, এক ক্লিকের মাধ্যমে আমরা সম্পূর্ণ রূপান্তর পদ্ধতি শিখে তারপর একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে ক্যালকুলেটরে কিভাবে সকল রূপান্তর করা হয় সেটাও শিখে ফেলবো ইনশাআল্লাহ। এখন দশমিক থেকে অক্টালে রূপান্তর তুমি যদি দেখো, সেম এই নিয়মটাই ফলো করব, শুধু ভিত্তির জায়গাটা চেঞ্জ হবে। কিরকম, আমার মানটা আছে কত, যদি ইংরেজিতে লিখে অসুবিধা যদি তোমাদের না, 462। এই যে আগে দিছিলাম এই জায়গায় কত, আমরা যাকে দিয়ে ভাগ করব 2, কারণ বাইনারিতে নিব। এখন আমরা নিব কত, অক্টালে, এখানে যাবে 8। এখন আমরা নিচ্ছি হচ্ছে অক্টালে, এখানে যাবে 8। সরি একটু আমি গরম লাগতেছে তো অনেক, খেয়াল করো। তাহলে দশমিক থেকে অক্টালে নেব, যে সংখ্যাটাকে নেব সেটাকে লিখলাম, তার পাশে 8 লিখলাম। এই 462 সংখ্যাটাকে আমার 8 দিয়ে ভাগ করতে হবে, ভাগফলটা আমার এখানে বসাইতে হবে, ভাগশেষটা এখানে বসাইতে হবে। এখন 462 তো অনেক বড় একটা সংখ্যা, 8 দিয়ে কতবার যায় এটা আমি সহজে বোঝার জন্য আমি ক্যালকুলেটর নিব। ক্যালকুলেটর নিয়ে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ক্যালকুলেটরটা নেওয়ার পরে আমরা 462কে ভাগ দিব 8 দিয়ে, আমার মান হচ্ছে 57.75। তার মানে 462কে 8 দিয়ে যদি আমরা ভাগ দিই, ভাগফল হয় 57। বাট এই যে বাড়তি 75, এটা আমার ভাগশেষ না, জাস্ট আমরা বুঝলাম ভাগশেষ থাকে। আমরা 462কে 8 দিয়ে যখন ভাগ দিলাম, আমরা দেখলাম 57 বার পূর্ণ সংখ্যা হয় আর কিছু অবশিষ্ট থাকে। তাহলে আমি এখানে বসাইলাম 57। এখন এই 57কে আবার 8 দিয়ে গুণ দিয়ে দেখি, 57 ইন্টু 8 কত হচ্ছে, 456। দেখো এই 8কে 57 দিয়ে দিলে হয় 456, আছে 462, পাইছি আমি 456। তাহলে আমার থাকে কত ভাগশেষ, 4 আর 2 6, আমার এই যে 6 ভাগশেষ থাকে। তো আমি এই যে টান দিয়ে ভাগশেষ 6 বসায় দিলাম, ভাগশেষ 6 বসায় দিলাম। ইদানিং তো ভুল টুল হইলে মানুষজন খুব ধৈর্য বসে, মনের অজান্তেও ভুল টুল করে বসে কিনা, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। যদি যুগ বিয়োগে ভুল হয় বা কোনো কিছু লিখতে ভুল হয়, জাস্ট কমেন্ট করবে যে ভাইয়া ভুল করছেন, মনের অজান্তের ভুল হইতে পারে। তো খেয়াল করো, আমরা 462 সংখ্যাটা ছিল, এটাকে আমরা 8 দিয়ে ভাগ করছি, আমরা দেখলাম যে 57 বার যায়, কিছু ভাগশেষ অবশিষ্ট থাকে। তো কত ভাগশেষ থাকে সেটা কিভাবে নির্ণয় করলাম, যে 462কে 8 দিয়ে ভাগ করার পর যে পূর্ণ সংখ্যা 57 পাইলাম, এই 57কে আবার 8 দিয়ে গুণ দিলাম, গুণ দিয়ে পাইছি 456। 462তে বাকি থাকে 6, আমি এখানে 6 বসাই দিলাম, ভাগশেষ। এখন এই 57কে কি করতে হবে, আবার 8 দিয়ে ভাগ করতে হবে। আমরা নর্মালি কি জানি, 7 8 56, 7 8 56, ভাগশেষ থাকে 1। এখন এই যে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তুমি এটাকে যে আবার ভাগ করবা, আমি বলছিলাম যখন এই এই অংশটা যাকে দিয়ে ভাগ করবা সে যখন বড় হয়ে যাবে, যাকে তুমি ভাগ করবা সে যখন ছোট হয়ে যাবে, এত ঝামেলা যাওয়ার দরকার নাই। এই যে এখানে 8 বসায় দিলা, এখানে অটোমেটিক শূন্য, এখানে যা আছে এখানে তা, এখানে শূন্য, এখানে যা আছে তা, আমার কিন্তু শেষ, এই জায়গায় শূন্য পেয়ে গেছি। এখন আমার কি করতে হবে, এই যে এইভাবে একটা টান দিয়ে দেবো, নিচে বসাইতে হবে এমএসবি, উপরে সেটা বি না লিখতে পারো, এমএসডি লিখতে পারো, কারণ তাকে তো বাইনারিতে নিচ্ছি না, এমএসডি এলএসডি। আমার অ্যান্সার কি আসছে, যে সুতরাং 462 ছিল দশমিকে, অক্টানে নিলে 716। আমি একটু ক্যালকুলেটারে ঝটপট রূপান্তরটা করে দেখি হয়েছে কিনা, তোমরা ভয় পাও না, কারণ তোমাদেরকে ক্যালকুলেটর রূপান্তর আমি শিখাবো ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে। তো আমার আছে কত, 462, এটাকে যদি আমি অক্টালে নেই 716, হ্যাঁ হয়েছে ম্যাথটা, ঠিক আছে। এখন তাহলে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর দেখি। দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর সেম ভাবে আমি কি করব, এই যে 1620 সংখ্যাটাকে নিলাম, এভাবে টান দিলাম, তখন তাকে ভাগ করতে হবে 16 দিয়ে। কেন, সে দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাবে। দশমিক থেকে যখন বাইনারি যায় 2 দিয়ে ভাগ করতাম, দশমিক থেকে অক্টালে গেলে 8 দিয়ে ভাগ করতাম, দশমিক থেকে হেক্সাডেসিমেলে গেলে এই সংখ্যাটা 16 দিয়ে ভাগ করবো। এখন এই যে 1620 সংখ্যাটা দিয়ে 16কে কয়বার ভাগ দেওয়া যায় আমরা তো জানি না, একটা বড় সংখ্যা এটা। আমরা কি করব, ক্যালকুলেটর এই 1620 ভাগ 16, 101.25 আসে, 101 দশমিক সামথিং। তার মানে 101 বার তাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা যায়, অবশিষ্ট কিছু থাকে।
কত থাকে কিন্তু আমরা জানি না। এই যে 0.25 এটা দিয়ে তোমার ভাগ শেষ হয়ে যাবে, এটা ভুল। তো আমরা 101 পাইলাম ভাগফল, আমরা 101কে আবার 16 দিয়ে গুণ দিব, 16 আসে। এই 101কে 16 দিয়ে গুণ দিলে আসে 16 আমার সংখ্যাটা হচ্ছে 1620। তাহলে আমার ভাগশেষ কত থাকে? 4। আমার ভাগশেষ থাকে 4। আবার এই সংখ্যাটাকে আবার আমরা 16 দিয়ে ভাগ করব। তো 101কে যদি আমি আবার 16 দিয়ে ভাগ করি, 101 ভাগ 16 কত দিয়ে যায়? 6 দশমিক সামথিং হয়, 6 দশমিক সামথিং। তার মানে পূর্ণ সংখ্যা বা ভাগফল হবে আমার 6 লিখলাম। এখন এই 6 দিয়ে আবার 16কে গুণ দিই, 16 গুণ 6 96। তো যদি হয় 96 আছে 101, তাহলে আমার ভাগশেষ থাকে কত? 5। আমি এখানে আরো 5 বসাই দিলাম। আরেকটা স্টেপ করতে হবে, দেখো আমি বলছি যাকে দিয়ে ভাগ করবো 16 দিয়ে তুমি ভাগ দিবে, এটা 16 কি বড় সংখ্যা, এখানে আছে ছোট সংখ্যা, কিচ্ছু করা লাগবে না। এখানে তুমি একটা শূন্য বসাই দিবা এবং এখানে যা আছে সেম তুমি তা এখানে বসাই দিবা। আমার কিন্তু এই জায়গায় শূন্য চলে আসছে। এখন কি করতে হবে? এক্ষেত্রে আমার এখানে দিব MSD, এখানে LSD। সুতরাং 1620 ছিল আমার দশমিকে, এটাকে যদি আমি হেক্সাডেসিমালে নিই 654, নিচ থেকে উপরের দিকে যাবে, আমার হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে গেল, নিচ থেকে উপরের দিকে যাবে। এই হচ্ছে আমার দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তোমরা একটু এখনই রাফ খাতা নিয়ে প্র্যাকটিস করে ফেলো। যদি কোনোটা ভুল হয় ভিডিওটা পজ করে আবার একটু রিপিট করে দেখো। এখনই এই ক্লাস শেষ হবে, তোমার সংখ্যা পদ্ধতি রূপান্তর সবটা ক্লিয়ার হবে, যেন পেন্ডিং না থাকে। যে ভাই আমি তোমাকে করাচ্ছি, বা আমার থেকে আরো অনেক বড় বড় মানুষ যারা অনেক ভালো জানে আইসিটি, তারা কিন্তু ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ফ্রি ক্লাস করাচ্ছে। তুমি যে সারাদিন বসে বসে ওনার ক্লাস দেখো, তোমার কিন্তু কোনো লাভ নাই। তুমি যা দেখতেছো উনি সমাধান করতেছে, সমাধানটা তোমাকে নিজে খাতা কলমে করতে হবে। তুমি যত ভালো ভিডিও দেখো না কেন, যত কোয়ালিটিফুল ভিডিও দেখো না কেন, তুমি যদি রাফ কাদিস টাকাটা কিনো, বসে বসে প্র্যাকটিস করো, একবার জায়গায় কয়েকবার প্র্যাকটিস করো, তখন তুমি এক্সাম হলে গিয়ে পারবা বা পরীক্ষা হলে পারবা। এর আগে তুমি যতই সলভ ক্লাস দেখো না কেন, তোমার পক্ষে সম্ভব না কোনো একটা ম্যাথ নিজে নিজে সলভ করা। তো তুমি সবচেয়ে ইফেক্টিভ কাজ হচ্ছে প্রতিটা ক্লাসের সাথে সাথে রাফ খাতা নাও, দিস্তা খাতা নাও, বসে বসে প্র্যাকটিস করো। আমারও ক্লাস শেষ, তোমারও প্র্যাকটিস করা শেষ। তো আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, একটা টাইপ দেখলাম পূর্ণাংশ নিয়ে। ভগ্নাংশ কিন্তু একটা অংশ রয়েই গেছে। আমরা রেডিক্স পয়েন্ট দিয়েছি পূর্ণাংশ ভগ্নাংশ আলাদা করতাম, এখন আমরা ভগ্নাংশ পার্টটা রূপান্তর দেখবো ইনশাল্লাহ। খেয়াল করো, আমরা এতক্ষণ পূর্ণ সংখ্যা রূপান্তর গুলা করেছি, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন আমরা ভগ্নাংশ সহ কয়েকটা রূপান্তর করব। আমরা যদি 2 নাম্বার দিয়ে লিখি, যে একটা ছোট সংখ্যা নিলাম, ধরো বাংলায় লিখি, তখন তো ইংলিশে সবগুলো করলাম, 13.375 আছে আমার দশমিকে, নিতে হবে তাকে বাইনারিতে। বাইনারিতে। এরপর আমি আরেকটা সংখ্যা নিলাম, ধরো 96.132 আছে আমার দশমিকে, তাকে নিতে হবে অক্টালে। আরো একটা সংখ্যা আমরা নিলাম 1320.519 আছে আমার দশমিকে, তাকে নিতে হবে হেক্সাডেসিমালে। তো মনোযোগ দিয়ে খেয়াল করো, দশমিকের পূর্বে যে অংশটা আমার পূর্ণাংশ, সেটা কিভাবে রূপান্তর করতে হয় আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। ভগ্নাংশটা আমরা একটু খেয়াল করবো। কিন্তু দুইটা পার্ট, এই যে রেডিক্স পয়েন্ট বা বিভাজনকারী বিন্দু, তার পূর্বে হচ্ছে আমার পূর্ণাংশ, তার পূর্বে হচ্ছে ভগ্নাংশ। দুইটা পার্ট আলাদা আলাদা করতে হবে। পূর্ণাংশটা আমার আলাদা করতে হবে, ভগ্নাংশটা আলাদা করতে হবে। কিভাবে? প্রথমে যদি আমরা এখানে একটা প্রথম স্টেপ হিসেবে বিবেচনা করি, তো প্রথমে আমরা কি পাচ্ছি দেখো, 13 এটা আছে দশমিকে, নিতে হবে বাইনারিতে। আরেকটা পার্ট হচ্ছে 0.375 আছে দশমিকে, নিতে হবে বাইনারি। তো প্রথমে এটাকে আমরা নিব। প্রথমে আমার পূর্ণাংশটা যেটা আছে সেম আগের নিয়মে, এই যে আমি লিখলাম 13 নিব বাইনারিতে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমি যে 6 দুগুণে 12 ভাগশেষ থাকে 1, 13 কি যে 6 দুগুণে 12, 12 থেকে 13 হইতে গেলে ভাগশেষ 1, আবার 6, এটাকে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, কোনো ভাগশেষ থাকে না। আবার যদি 2 দিয়ে দিই, 2 একে 2, ভাগশেষ থাকে 1, ছোট মান চলে আসছে, এখানে বড় মান, এখানে 2 বসাবো, শূন্য যা আছে তা।
আমি কিন্তু পূর্ণাংশের মান পেয়ে গেছি, যে এম এস বি এল এস বি। আমার পূর্ণাংশের মান কত? আমার পূর্ণাংশের মানটা আমি কি পাইলাম, যে সুতরাং 13 আমার ছিল দশমিকে, এটা বাইনারি মান 1101, 1101। এখন রয়ে গেছে আমার ভগ্নাংশটা 0.375। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, ভগ্নাংশটা এখন আমরা নিচে করব। আবার আমরা কি লিখতে পারি, এই যে 0.375, এটাকে তার ভিত্তি দিয়ে বারবার আমরা গুণ করব। এটাকে ভিত্তিগত 2 দিয়ে আমরা গুণ করলাম। 0.357কে যদি আমরা ভিত্তি দিয়ে গুণ করি কত হয় দেখো, 0.375 ইন্টু 2 আসে কত, 0.75। আমার রেজাল্ট আসছে হচ্ছে কত, এই যে 0.75। একবার গুণ করার পরে আমরা এই বরাবর একটা দাগ দিয়ে আলাদা করব। এখানে লিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই পাশে লিখবো হচ্ছে ভগ্নাংশটা। এখানে পূর্ণ সংখ্যাটা হবে, এখানে ভগ্নাংশটা হবে। দেখো 0.75, এর আগে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? নাই। এখানে একটা শূন্য বসবে, একটা পাইলাম। যতক্ষণ এটা শূন্য না হয়, অথবা 3 থেকে 4 ডিজিট পর্যন্ত আমার গুণ করতে হবে। আবার এটাকে আমি 2 দিয়ে গুণ করব। আমার কি আসবে, 0.75কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত আসে দেখো তো, যে 0.75 পূরণ 2। এখন আসছে হচ্ছে 1.5, আসছে কি 1.5। তাহলে এই পূর্ণাংশটা এই পাশে লিখতে হবে, যে 1 পূর্ণ সংখ্যা, 0.5 আমার এই পাশে লিখতে হবে। এই পাশে পূর্ণ সংখ্যাটা, এই পাশে ভগ্নাংশটা। আবার এটাকে আমি কি করব, 2 দিয়ে গুণ করব। এই 2 দিয়ে যদি গুণ করি 0.5 ইন্টু 2 কত, 1.00। এই যে এইখানে আবার পূর্ণ সংখ্যা 1.00 হয়ে গেছে। আমি কিন্তু দশমিকের পর এই যে এই অংশটা 00 মান পাই গেছে, আর আমি আগাবো না। যদি 00 না পাইতাম হয়তো আরেকবার গুণ করতাম, পাইতাম। এখন খেয়াল করো, এইখানে আগে আমরা নিতাম এমএসবি যে নিচ থেকে উপরের দিকে, কিন্তু দশমিক ভগ্নাংশের যে পরের অংশ, মানে দশমিকের পরের অংশটা বা ভগ্নাংশের জন্য এইখানে এই যে উপর থেকে আমরা যে দাগটা দেব এইভাবে তীর চিহ্ন, এখানে উপরেরটা হবে এম এস বি, নিচেরটা হবে এল এস বি। উপরেরটা সবচেয়ে বেশি গুরুত্বের সংখ্যা, নিচেরটা সবচেয়ে কম গুরুত্বের সংখ্যা। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সুতরাং এখানে যে মানটা লিখি, যে 0.375 ছিল দশমিকে, এটা বাইনারি মান কত পাইছি আমরা দেখো, 011, 0.011। বাইনারিতে পাইছি কত, 0.011। এখন তুমি পুরা মানটাকে জুড়ে দাও একসাথে, পুরা মানটাকে জুড়ে দাও একসাথে, যে 13.75 ইকুয়াল টু কি 1101.011। এখানে একটু জায়গা সংকলন হয়ে গেছে। সেম টাইপের এই ম্যাথটা যখন করবো তুমি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দশমিক থেকে অক্টালে রূপান্তর একটা ক্ষেত্রে খেয়াল করো, আমাদের প্রথমে এই অংশটা করতে হবে, কত আছে 96। প্রথমে এটাকে কিসে রূপান্তর করতে হবে, অক্টালে। 8 দিয়ে ভাগ দিব, 8 দশে কত 80, 8 11 88, 8 12 96। আমাদের সরাসরি 12 দিয়ে যায়, 12 দিয়ে যদি দেই 8 12 96, ভাগশেষ থাকে না। এই এই 12কে যদি আবার দিই 8 একে 8, ভাগশেষ থাকে 4। এখানে ছোট মান চলে আসছে, এখানে বড়, আমার কোনো কাজ নেই। এই যে 8 দিয়ে 800, ভাগশেষ থাকে 1। এটার মান আমরা কি পাইলাম, এই যে নিচে হবে এম এস ডি, উপরে এল এস ডি। আমরা সুতরাং বলতে পারি কি, যে 96 ছিল দশমিকে, অক্টালে মান হলো 140 অক্টাল। এখন কিন্তু আমার এই মানটা রয়ে গেছে, ভগ্নাংশটা। আগে যারা ক্লিয়ার হও না তারা এখন একটু খেয়াল করো, মনোযোগ দিলে বুঝতে পারবা। আবার আমি যদি আবার লিখি 0.132 আছে আমার দশমিক সংখ্যা, এটাকে নিতে হবে অক্টালে। কি করতে হবে, আমি লিখলাম 0.132, এটাকে আমার তার ভিত্তি দিয়ে গুণ দিতে হবে। আগে নিতে চাইছিলাম বাইনারিতে, 2 দিয়ে গুণ দিচ্ছি। এখন নিব কোথায়, অক্টালে, 8 দিয়ে গুণ দিব। যখন হেক্সাডেসিমালে যাবে 16 দিয়ে গুণ হবে। তো যেখানে যাচ্ছে, যে সংখ্যায় যাচ্ছে তার ভিত্তি এটা হচ্ছে। তাহলে আমরা 0.132 কে 8 দিয়ে গুণ দিই, যে 0.132 ইন্টু 8। ক্যালকুলেটর নিব, যে 0.132 ইন্টু 8 কত আছে, 1.056। 1.056। খেয়াল করো আমি কি বলছিলাম, যে এটা একবার গুণ দেওয়ার পরে একটা ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যাটা যেটা আসে এই পাশে বসাইতে হবে, এবং ভগ্নাংশ যেটা আসে এই পাশে বসাইতে হবে। তার আসে 1.056।
পূর্ণ সংখ্যাটা এই পাশে বসলো 0.056। এটাকে আবার গুণ করতে হবে কত দিয়ে? 8 দিয়ে। এখন দেখি কত আসে, যে 0.056 এর যদি আবার আমরা 8 দিয়ে গুণ দিই, যে 0.056 পূরণ 8 কত আসছে? 0.448। 0.448। তাহলে দেখো এই যে 0.448, তো দশমিকের আগে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? আচ্ছা, শূন্য, এক নাই, তো এই যে পূর্ণাংশের জায়গায় শূন্য, যেহেতু কিছু নেই শূন্য, এটাকে আবার 8 দিয়ে গুণ দিতে হবে। এই 0.448 এটাকে যদি আবার 8 দিয়ে গুণ দিই, এখন আসছে 3.448 ইন্টু 8, 3.584। এই যে 3 পূর্ণ সংখ্যা, সেটা এই পাশে চলে আসবে 3.584। 3টা ডিজিট পর্যন্ত হয়েছে। আরো একটা করব, আবার দিলাম ইন্টু এটাকে 8 দিয়ে। এখন এই যে 0.584 এটাকে যদি আবার 8 দিয়ে গুণ দিই, এখন কত হয়েছে জানো? 4.672। এই পূর্ণ সংখ্যার জায়গায় লিখলাম 4, ভগ্নাংশটা হয়েছে 672। কয়টা হয়েছে? 1 2 3 4, 4টা ডিজিট পর্যন্ত হয়ে গেছে। আমার এখন আর না করলেও চলবে, তুমি চাইলে আরো একবার 8 দিয়ে গুণ করতে পারবো। তো এই 4টা ডিজিট পর্যন্ত হয়ে গেছে, না করলেও চলে। এখন যদি আমি এই পাশে দাগ দিই, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিতাম নিচ থেকে উপরে, নিচেটা সবচেয়ে বেশি গুরুত্বের সংখ্যা, উপরেটা সবচেয়ে বড় গুরুত্বের সংখ্যা, কম গুরুত্বের সংখ্যা। আর এটার ক্ষেত্রে কি করব? উপরেটা সবচেয়ে বেশি গুরুত্বের সংখ্যা, এমএস ডি, এলএস ডি। তাহলে আমরা কি বলতে পারি? যে সুতরাং 0.132 ছিল দশমিকে, এটা অক্টালে কত হয়েছে? 1034, 1034, 0.1034। এখন তুমি দুইটাকে একসাথে জুড়ে দাও, দুইটাকে একসাথে যদি রেজাল্ট কি হবে, যে সুতরাং 96.132 ছিল দশমিকে, এটা যদি আমরা অক্টালে নিই, এখানে কত পাইছি? 140, যে 140.1034 আমার কমপ্লিট রেজাল্ট এটা। এখন যদি আমরা হেক্সাডেসিমালটা দেখি, যারা এটা একটু ক্লিয়ার হও নাই, হেক্সাডেসিমালটা একটু মনোযোগ দাও, তোমার সম্পূর্ণ সংখ্যা পদ্ধতি রূপান্তরটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা এই পূর্ণ সংখ্যাটা নিয়ে কাজ করব, যে 1320 আছে কত? দশমিকে নিতে হবে হেক্সাডেসিমালে। সেম 1320 নিলাম, এটাকে আমার এরকম তার ভিত্তি 16 দিয়ে ভাগ করতে হবে, তার ভিত্তি 16 দিয়ে ভাগ করতে হবে। তো দেখি 1320 কতবার যায় আমাদের? 1320 ভাগ 16, 82 দশমিক সামথিং, তার মানে 82 পূর্ণ সংখ্যা বা তার ভাগফল হচ্ছে 82, এই যে 82। আর অবশিষ্ট কিছু ভাগশেষ আছে, সেই ভাগশেষটা কত আমি দেখি। আবার এই যে এই 82-কে 16 দিয়ে গুণ দেবো, ইন্টু 16, 1312 আসে। 1312, এখানে হচ্ছে 1320, তার মানে ডিফারেন্স 8, এই 8 হচ্ছে ভাগশেষ। আবার এই 82-কে আমরা 16 দিয়ে ভাগ দেব, 82 ভাগ 16 কত আসে? 5 দশমিক সামথিং। তার মানে আমার ভাগফলের জায়গায় 5 এবং কিছু ভাগশেষ আছে। তো 16-কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই, 5 16 80 হয়, 80। আর এখানে আছে 82, তার মানে ভাগশেষ 2। আবার এটাকে আবার ভাগ দিতে হবে 16 দিয়ে। তো 16 দিয়ে ভাগ দিয়ে, এটা ছোট সংখ্যা বলছিলাম, এখানে 0, এখানে যা আছে 5, 5 বসায় দিব। আমরা সংখ্যা কত পাইলাম? এম এস ডি, এল এস ডি। সুতরাং 1320 ছিল দশমিকে, এটা হেক্সাডেসিমালে 528, পূর্ণ সংখ্যার পাশ পাইলাম। এখন আমরা ভগ্নাংশটা নিয়ে কাজ করি। ভগ্নাংশ তো 5 1 নয়, আবার 0.519 আছে দশমিক সংখ্যা, নিতে হবে হেক্সাডেসিমালে। সেম কি করতে হবে আমাদের? 0.519 এটাকে তার ভিত্তি দিয়ে গুণ করতে হবে, তার ভিত্তি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা গুণটা শুরু করি। দেখো যে আমরা লিখলাম 0.519, এটাকে তার ভিত্তি কত? 16 দিয়ে গুণ করতে হবে, যে সংখ্যায় যাচ্ছে। তো আমরা যদি 0.519 পূরণ 16 দিই, আমার মান আসছে 8.304, 8.304। এই মাঝ বরাবর একটা টান দেবো, টানটা কিন্তু দশমিকের আগে হবে, এই যে দশমিকের আগে হবে, এবং প্রথম অংশটা খালি যাবে, এখানে কিছু বসবে না। তারপরে অংশ থেকে আমার পূর্ণ সংখ্যা লেখা শুরু হবে। তো আমার আসছে কত? 8.304। তো 8টা কোথায় বসাবো ভাইয়া?
8টা বসাবো এই পূর্ণ সংখ্যা অংশে, যেখানে 8.304। আবার এটাকে কি করতে হবে, তার ভিত্তি দিয়ে গুণ দিতে হবে। তাহলে 0.304 ইন্টু 8, 2.432। তাহলে পূর্ণ সংখ্যা জায়গায় বসবে 2, 432। আবার এটাকে তার ভিত্তি 16 দিয়ে গুণ দিতে হবে। আবার কি করব, 0.432 ইন্টু 16 কত, 6 সামথিং, 6.912। তুমি আরেকটা স্টেপ করতে পারো, আরেকটা 16 দিয়ে আরেকটা স্টেপ করে নিলাম, যে 0.912 ইন্টু 16 কত আছে, 14.592। তাহলে এই যে 14 এখানে পূর্ণ সংখ্যা বসাইলা, 0.592, 4টা স্টেপ হয়েছে, সমস্যা নাই। এখন ভাইয়া দেখো হেক্সাডেসিমেলে যে 14, আমরা জানি হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, এরপরে কি ব্যবহার করি, এ বি সি ডি ই, এ বি সি ডি ই। তাহলে এই হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এ ইকুয়াল টু কত, 10, বি ইকুয়াল টু 11, সি ইকুয়াল টু 12, এবিসি, ডি ইকুয়াল টু 13, ই ইকুয়াল টু 14, এফ ইকুয়াল টু 15। মান কত পাইছো, 14। তার মানে 14 সংখ্যা কত, মান কত, ই। তাহলে এটার পাশে আমরা লিখবো ই, এটা হচ্ছে ই। এখন আমরা যদি উপর থেকে সাজাই, এই যে উপরে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বের ডিজিট, সবচেয়ে কম গুরুত্বের ডিজিট। তাহলে আমরা যদি সুতরাং লিখি, কি আছে, যে 0.519 ইকুয়াল টু কি মান আসবে ভাইয়া, 826 ই, 826 ই আসছে কোথায়, হেক্সাডেসিমেলে আসছে কোথায়, আমার হেক্সাডেসিমেল মানে। এখন তুমি পুরোটা একসাথে সাজায় লিখবে, যে এটার মান আসছে কত, 1320 এর মান আসছে হেক্সাডেসিমেল 528.826 ই। এভাবে পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যা করবো। তো সংখ্যা পদ্ধতি রূপান্তর, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, এই সবগুলো আমাদের শেষ। এখন আবার পুরোটা রিভাইজ করবো, যে অক্টাল থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। তো তোমরা এটা একটু পজ করো, নিজেরা রাফ খাতায় লিখো। আমি বারবার বলতেছি ভাই, তুমি যতক্ষণ পর্যন্ত রাফ খাতায় এগুলো প্র্যাকটিস না করবে ততক্ষণ তোমার প্রবলেম ক্লিয়ার হবে না। এবং একটা জিনিস মনে রাখো, তুমি যে এই যে স্টেপগুলো দেখতেছো, যারা ইতিমধ্যে এটা ক্লিয়ার বা আগে থেকে এই ক্লাসগুলো ভালোভাবে করছো, তোমার মনে হইতেই পারে যেগুলো তো আমি ভালো পারি, ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমরা যখন আমাদের ফিজিক্যাল ব্যাচে পোলাপানের পরীক্ষা টরীক্ষা নেই, তখন বেশিরভাগই দেখি যে এমএসবি কোথায় লিখবে, এলএসবি কোথায় লিখবে ভুলে যায়, কি দিয়ে ভাগ করতে হবে ভুলে যায়, সবার শেষে যেখানে শূন্য বানাইতে হবে এটা ভুলে যায়। অর্থাৎ এখানে ভুল করার অনেক চান্স আছে। তুমি প্রতিটা মান নিজে খাতায় করে করে মিলাও, তোমার একটু সময় লাগবে, এখন একটু সময় লাগবে, কিন্তু বিশ্বাস করো পরীক্ষার আগে তোমার খাটাখাটনি কমে যাবে। পরীক্ষার আগে তোমার এত হ্যাসেল নিতে হবে না, এত হেডেক নিতে হবে না, তুমি অল্পতে প্রিপারেশনে এক্সাম হলে যেতে পারবা। তো ভাই বারবার কি বলতেছি, আমার ক্লাস দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট নিজে রাফ খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা, নিজে রাফ খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা। ঠিক আছে, তো এগুলো প্র্যাকটিস করো, আমরা আমাদের পরের রূপান্তরে চলে যাই। এখন আমরা রূপান্তর করব যে বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে আমরা রূপান্তর করব দশমিক সংখ্যায়, সেই সাথে আমরা রূপান্তর করব অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, সেই সাথে হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর, হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। আগের মতোই একটা নিয়ম শিখলে সবগুলাই তুমি, হেক্সাডেসিমেল ডেসিমেল বা ডেসিমেলের অপর নাম হচ্ছে দশমিক, আগের মতোই একটা নিয়ম তুমি শিখলে সবগুলা পারবা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এখন দশমিক সংখ্যা ছাড়া একটা মান নিব, দশমিক সংখ্যা সহ একটা মান নিব। যেমন আমরা যেমন 1 নাম্বার দিয়ে ধরে নিলাম, বাইনারি একটা সংখ্যা নিলাম যে 1101 আছে বাইনারিতে, নিতে হবে দশমিকে। একটা অক্টাল সংখ্যা নিলাম 703 আছে অক্টালে, নিতে হবে দশমিকে। একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিলাম A05 আছে হেক্সাডেসিমেলে, নিতে হবে দশমিকে।
তো এগুলো একটা একটা করে নিয়ম দেখবো। সেম এটা একটা মূল নিয়ম আছে, এই মূল নিয়মটা শিখলে তুমি বাকি সবগুলো পারবে ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আগে যে সংখ্যা পদ্ধতি রূপান্তরটা করছিলাম ওটাকে ভাগফল পদ্ধতি বা ভাগশেষ পদ্ধতি যাই বলতে হবে, ভাগশেষ পদ্ধতি অর্থাৎ ভাগটা করতে হবে। আর এটা আমরা মনে রাখবো ভিত্তির উপর পাওয়ার দিয়ে, ভিত্তির উপর পাওয়ার দিয়ে। দেখো বাইনারি থেকে কোথায় নিতে হবে, দশমিক থেকে। কোথা থেকে নিব, বাইনারি থেকে। এই প্রতিটা সংখ্যাকে, মানে প্রতিটা সংখ্যাকে ইকুয়াল যে 1 কিন্তু তার সাথে 2 গুণ হবে। কোন ভিত্তিটা ভাই, যেখানে সে আছে, সে বাইনারিতে আছে, তার ভিত্তি 2 গুণ হবে। প্লাস তারপরের সংখ্যা 1 ইন্টু 2, আবার মাঝখানে যোগ চিহ্ন, তারপরে সংখ্যা 0 ইন্টু তার সাথে ভিত্তি 2 গুণ, আবার তার সাথে যোগ চিহ্ন 1 ইন্টু তার সাথে ভিত্তি 2। অর্থাৎ যে প্রতিটা ডিজিট আছে 1 1 0 1, যে প্রতিটা অঙ্ক আছে প্রতিটার সাথে আলাদা আলাদা প্রথমে তার সাথে তার ভিত্তি 2 গুণ দিব, যোগ তারপরেরটা, তার সাথে আবার তার ভিত্তি গুণ দিব, যোগ তারপরেরটা, তার সাথে আবার তার ভিত্তি গুণ দিব। এভাবে প্রতিটা সংখ্যার সাথে তার ভিত্তিটা কি করতে হবে, গুণ করতে হবে। প্রতিটা সংখ্যার সাথে তার ভিত্তিটা গুণ করতে হবে। গুণ করার পরে এই একটা ফরম্যাটে সাজালাম, একটা স্টেপ গেল। এই ফরম্যাটে সাজালাম, একটা স্টেপ গেল। ঠিক তারপরে স্টেপ হচ্ছে প্রতিটা ভিত্তির উপর পাওয়ার দিতে হবে। কি করতে হবে, প্রতিটা ভিত্তির উপর পাওয়ার দিতে হবে। পাওয়ারটা আমরা কিভাবে দেব, পাওয়ারটা কিভাবে দেব, এই যে ডান পাশ থেকে, যাতে ডান বাম ভুল হয়, এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। পাওয়ার দেওয়া শুরু করবো ডান পাশ থেকে, বাম পাশের দিকে আসবো। ডান পাশে পাওয়ার দিব, বাম পাশে। সবার প্রথম যে ভিত্তি আছে তার উপর পাওয়ার দিব 0। ভাই খেয়াল করো, পাওয়ারটা কিন্তু ওই সংখ্যার উপর দিই না, ডিজিটের উপর দিই না, কার উপর দিছি, ভিত্তির উপরে। পাওয়ারটা কার উপর দিছি, ভিত্তির উপরে। তারপরেরটার উপরে পাওয়ার দিব 1 বা 1, তারপরেরটার উপর পাওয়ার দিব 2 3, এভাবে পাওয়ার 0 1 2 3 এভাবে আসতেছে। এখন যদি আমরা প্রতিটা মান লিখি, দেখো দেখো কোনো কিছুর উপর পাওয়ার 2 এর উপর পাওয়ার 3 মানে কি জানো, এটা বিষয়টা হচ্ছে যে 2 ইন্টু 2 ইন্টু 2, 3টা 2 পরস্পর গুণ, তাহলে এটার মান কত হয় 8। আমরা লিখতে পারি 1 ইন্টু 8 প্লাস 2 এর উপর পাওয়ার 2 স্কোয়ার মানে কত 4, অর্থাৎ 2 ইন্টু 2, যেটা থাকবে সেটা 2 বার গুণ, 3 থাকলে 3 বার গুণ, 5 থাকলে 5 বার গুণ। যে পাওয়ার থাকলে 2 টু দি পাওয়ার 8, তার মানে 2 8 বার গুণ হইত। এর উপর কি হবে 1 ইন্টু, বা একবারই তো লেখা যায়, একটা লাইন একটু বেশি লিখতেছি যেন ভুল না হয়। 1 ইন্টু 2 দুগুণে 4 প্লাস 0 সাথে যা একগুণ দেব 0, প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি, তার মান 1। খেয়াল করো, এই যে 2 টু দি পাওয়ার 0 তার মান হবে 1। আমি যদি এরকম লিখতাম যে 8 টু দ্য পাওয়ার 0 তার মান 1, 11 টু দ্য পাওয়ার 0 তার মান 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান 1। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 একে 1। এখন যদি আমরা পরেরটা যোগ করি, দেখো 8 একে 8 প্লাস 4 একে 4 প্লাস 1, 8 4 12 1 13। আমি দশমিকে মান পেয়ে গেছি 13। আমি যদি পরের ম্যাথটা একটু করি, খেয়াল করো, সেম এটাকে কি করতে হবে, সাজাইতে হবে। সেম এটাকে কি করতে হবে, সাজাইতে হবে। নিব আছে কোথায়, অক্টালে, নিতে হবে কোথায়, দশমিকে। কি করতে হবে, এই যে 7, যেহেতু সে অক্টালে আছে তার সাথে তার ভিত্তি 8 গুণ, প্লাস 0 তার সাথে তার ভিত্তি 8 গুণ, প্লাস এই যে 3 তার সাথে তার ভিত্তি 8 গুণ। প্রতিটা সংখ্যার সাথে তার ভিত্তি গুণ করব। তারপর প্রতিটা ভিত্তির উপর পাওয়ার দেবো। এই যে ডান পাশ থেকে উল্টা দিকে বামে যেতে দেবে, পাওয়ার দিয়ে দিয়ে এই যে ডান থেকে বাম পাশে আমি পাওয়ার দিয়ে যেতে থাকবো। তো 8 এর উপর পাওয়ার কত, 0 1 2। প্রতিটা ভিত্তির উপর পাওয়ার হবে এবং 0 থেকে শুরু হবে, 0 1 2। এখন যদি আমি লিখি, দেখো 7 ইন্টু 8 এর উপর পাওয়ার 2 মানে কত, 8 ইন্টু 8, তবে 8 স্কোয়ার তুমি সরাসরি ক্যালকুলেটরের মান বসাই দেবো। 8 কত, 56 56, প্লাস 0 সাথে পুরোটা গুণ দিলে 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, 3 একে 3। এখন তুমি একটু ক্যালকুলেটর নিতে পারো যে 56 এর 7 দিয়ে গুণ দিলে কত হয়। যদি দেখি যে 56 ইন্টু 7 392 প্লাস 3, টোটাল মান আছে 395। টোটাল মান হচ্ছে আমার কত, 395। এই মানটা হচ্ছে আমার দশমিকে। তো অক্টালে 703, দশমিকে কত, 395। সেম যদি আমরা হেক্সাডেসিমেলে আসি, এখানে তোমরা একটা লাইন বেশি করবা, এ আছে, এ কিন্তু তার সাথে কত, তার ভিত্তি গুণ 16, এর সাথে তার ভিত্তি কত 16, এর মান হচ্ছে 10, তুমি আগে 10 বসায় না, আগে এ বসায় নিবা, প্লাস 0 তার সাথে তার ভিত্তি কত 16। কোন ভিত্তিটা ভাইয়া, সে যে সংখ্যায় আছে, সে যে সংখ্যায় আছে, প্লাস আছে কত 5, তার সাথে তার ভিত্তি 16 গুণ। এখন আমরা কি করতে পারি, মান বসাইতে পারি। এ মানে কত 10, এ মানে 10 ইন্টু 16 প্লাস 0 ইন্টু 16
প্লাস 5 ইন্টু 16। তুমি চাইলে আগে ভিত্তির উপর পাওয়ার গুলো দিতে পারো, যে ভাই এই লাইনে ভিত্তির উপর পাওয়ার গুলো দিয়ে দিই, হ্যাঁ দিয়ে দাও। পাওয়ারটা হবে কোথা থেকে? ডান পাশ থেকে বাম পাশে। 16-র উপর পাওয়ার 0, এটার উপর পাওয়ার 1, এটার উপর পাওয়ার 2। বারবার বলতেছি যে পাওয়ারটা কার উপরে হবে? ভিত্তিটার উপরে। যে ভিত্তিটা তুমি গুণ দিছো সেই ভিত্তিটার উপরে পাওয়ারটা হইতেছে, অন্য কোনো সংখ্যার উপরে কিন্তু না। তো এই যে ভিত্তির উপর পাওয়ার দিলা, এটার উপর কি 0, 1, 2, জাস্ট এর মানটা লেখার জন্য একটা লাইন বেশি লিখলাম। এখন তুমি চাইলে 1 লিখায় পুরোটা সাইন্টিফিক ক্যালকুলেটর করে ফেলতে পারো, তবে আমি বলবো একটা লাইন বেশি হোক, ভুলের সংখ্যা কম হয়। একটা লাইন বেশি হইলে ভুল কম হয়। তবে 10 ইন্টু 16 স্কোয়ার মানে 16 ইন্টু 16। তাহলে আমরা দেখি যে 16 ইন্টু 16 কত? 16 ইন্টু 16 256। 16 ইন্টু 16 256। 10 ইন্টু 256 প্লাস 0 দিয়ে কোনো কিছু গুণ দিলে পুরোটাই 0। 16-র উপর ভিত্তি 0 মানে কত? 1। 16 টু দি পাওয়ার 0 মানে 1, তো 5 একে 5। এখন দেখো 16 এটা কি 2560 প্লাস 0 প্লাস 5, আমার মান আসতেছে 2565। তো A05 এটার মান আসতেছে 0.2565। দেখি তো একটু ক্যালকুলেটরে রূপান্তর করে যে আমার মানটা ঠিকঠাক আছে কিনা। হেক্সাডেসিমেলে আছে হচ্ছে A05, এটা ওখানে নিতে হবে আমার ডেসিমেলে 2565, ঠিকঠাক আছে। এভাবে ভিত্তির উপর পাওয়ার দিয়ে রূপান্তর করতে পারে। কার ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো ভাই তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করব? ভগ্নাংশের ক্ষেত্রে কি করব এখনই দেখাই দিতেছি। খেয়াল করো, আমরা যদি কয়েকটা ভগ্নাংশ মান নেই, নিচে আমাদের জায়গা আছে, নিয়ে নিই 2 নাম্বার দিয়ে। আমি একটা ছোট মান নিব, আমি নিলাম 111.011 আছে, বাইনারিতে নিতে হবে দশমিকে। আমি এটার ক্ষেত্রে নিলাম ধরো 351.717 আছে, অক্টালে নিতে হবে দশমিকে। আর একটা মান যদি আমরা নেই হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, ধরো 25, বাংলায় লিখি 25 দশমিক 1A3 আছে, হেক্সাডেসিমেলে নিতে হবে দশমিকে। তাহলে দশমিক সহটা রূপান্তর করি ভাই, সেম প্রসেস। একটা দিন শুধু খেয়াল রাখতে হবে কি, দশমিকের আগে আমরা যেরকম ভিত্তির উপর পাওয়ার দিতাম একটা নিয়মে, দশমিকের পরে ভিত্তির হবে উপর পাওয়ারটা হবে একটু ভিন্ন নিয়মে। যে কারণে দশমিকের আগেরটাকে আলাদা একটা হিসেব করবে, দশমিক পরেরটা একটা হিসেব করবে। কিভাবে? খেয়াল করো, তুমি দশমিকের আগের অংশটাকে ব্রেকেট দিয়ে দিবা, 1 ইন্টু তার ভিত্তিগত 2 প্লাস 1 ইন্টু তার ভিত্তি 2 প্লাস 1 ইন্টু তার ভিত্তি 2। এই দশমিকের আগেরটাকে ক্লোজ করে ফেলবা। তুমি যদি দশমিকের আগেরটাকে এরকম ব্র্যাকেট দিয়ে ক্লোজ নাও করো, তাও ম্যাথের মান ঠিক আসবে, কিন্তু ব্র্যাকেটটা মানটা ক্লোজ করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আবার মাঝখানে প্লাস চিহ্ন একই গতি থাকবে। এই দশমিকের পরেটা কি 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, এরকম ভাবে তুমি লিখছো যে প্রতিটা মান তার সাথে তার ভিত্তি। জাস্ট দশমিকের আগেরটাকে তুমি আলাদা রাখছো, দশমিকের পরেরটাকে আলাদা রাখছো, মাঝখানে কিন্তু তুমি প্লাস চিহ্নই দিছো। মাঝখানে যে চিহ্নটা প্লাস, ভিন্ন কিন্তু সংখ্যা। তুমি যদি এখানে ব্র্যাকেটটা না দিতা, একই গতিতে কিন্তু যাইতো, কোনো ভুল নাই, একই গতিতে যাইতো। জাস্ট ব্র্যাকেটটা দিছি আমাদের পাওয়ারটা বসানোর সুবিধার্থে। এখন দেখো দশমিকের আগের সংখ্যার উপরে ভিত্তির উপর পাওয়ার হবে এই যে 0, 1, 2। ডান পাশ থেকে বামে যাবে, ডান থেকে বামে যাবে। দশমিকের আগে, দশমিকের পরে যারা আছে তার ভিত্তির উপর পাওয়ার বসবে -1, -2, -3, -1, -2, -3। ভাই এই জায়গাটা একটু কেমন লাগতেছে? আমরা একই সাথে অক্টালের মানটা বসায় দিই, তুমি তাহলে খুব সহজে রিলেট করতে পারবা। তুমি যদি অক্টালে এই মানটাকে লিখো, তোমার কি লিখতে হবে দেখো তো, 3 ইন্টু তার ভিত্তি 8 প্লাস 5 ইন্টু তার ভিত্তি 8 প্লাস 1 ইন্টু তার ভিত্তি কত 8। দশমিকের আগেরটা তোমার লেখা শেষ, প্লাস চিহ্ন দিয়ে এখন তুমি দশমিকের পরে যেগুলো আছে সেগুলো আবার তুমি লিখবে। কি লিখবে? যে 7 ইন্টু তার ভিত্তি 8 প্লাস 1 ইন্টু ভিত্তি 8 প্লাস 7 তার ভিত্তি 8। দশমিকের আগে যারা আছে, এখানে দশমিকের আগে যারা ছিল তাদের ভিত্তিটা শুরু হবে 0 থেকে, ডান পাশ থেকে বামে যাবে। যে টু দা পাওয়ার, ভিত্তির উপর পাওয়ার 0, ভিত্তির উপর পাওয়ার 1, ভিত্তির উপর পাওয়ার 2। যারা দশমিকের পরে ছিল, রেডিক্স পয়েন্টের পরে ছিল 7, 1, 7,
তাদের ভিত্তিটা হবে -1 থেকে, যে -1, এটা ভিত্তি কি -2, এটা ভিত্তি -3, জাস্ট এই ঘটনাটা ঘটবে আর সব সেম। এখন যদি তুমি রেজাল্ট লিখো, তুমি দেখো এই অংশটা কি 2 স্কয়ার মানে কত 4, তাই আমরা লিখতে পারি 4, 2 একে 2 প্লাস কোনো কিছুর উপর ভিত্তি শূন্য মানে 1, 1 একে 1, মানে এই অংশের কাজ শেষ। এটা একটু মনোযোগ দিয়ে দেখো, কোনো কিছুর উপর ধরো 5 এর উপর আমি পাওয়ার দিলাম -2, এই পাওয়ার মাইনাস মানে ইনভার্স বলে এটাকে, 5 ইনভার্স 2 বা 5 ইনভার্স 2, এটা মানে হচ্ছে 1 দ্বারা ভাগ করতে হবে। এটা ইকুয়াল টু 1/5 স্কয়ার, অর্থাৎ 2 এর আগে যে মাইনাসটা ছিল এটার জন্য সে 1 এর নিচে চলে আসছে। কিরকম? 0 দ্বারা দিলে গুণ 0 প্লাস 1 1 এর মতো থাকবে ইনটু 2 এর উপর -2, এটাকে তুমি কিচ্ছু না 1/2 এর উপর 2 ঠিকই থাকবে, জাস্ট মাইনাস চিহ্নটা কারণে সে নিচে চলে আসছে। এই যে 1 প্লাস 1 ইনটু 2 এর উপর মাইনাস কত 3, 1/2 এর উপর পাওয়ার 3। মাইনাসের জন্য সে জাস্ট 1 স্টেপ নিচে চলে আসছে, ইনভার্সের জন্য সে 1 স্টেপ নিচে চলে আসছে। এখন যদি তুমি পুরো মান 4 আর 2 = কত 7 প্লাস, এখন তুমি পুরাটাকে ক্যালকুলেটরে একবারেও করে ফেলতে পারো, ভেঙে ভেঙে করতে পারো। 0 প্লাস 1 একে 1 উপরে আর নিচে কত 2 স্কয়ার মানে কত 4, এই উপরে 1 একে গুণ প্লাস 2 কিউব মানে কত 8, মানে যে 2 এর উপর 3 মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখন এটাকে তুমি ক্যালকুলেটরে একবারে বসে, সায়েন্টিফিক ক্যালকুলেটর যাদের আছে ব্র্যাকেট ইউজ করে সুন্দরভাবে বসাইতে পারো। যেমন 7 যোগ এটার মান কত আসে দেখো, ব্র্যাকেট ইউজ করে করে করবা। যেমন আমি প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, লিখলাম 1/4, ফার্স্ট ব্র্যাকেটটা আমি ক্লোজ করে ফেললাম, আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1/4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম, আবার প্লাস চিহ্ন, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1/8, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম। আমি যদি ইকুয়ালের চাপ দিই আমার রেজাল্ট আসলো কত 0.375, 0.375। তাহলে এই পুরোটা অংশের মান হচ্ছে 0.375। সুতরাং আমার পুরো রেজাল্ট কি 7.375 আসলো কোথায়, বাইনারিতে ছিল, দশমিকে আসছে। যাদের এই রূপান্তরটা একটু ঝামেলা মনে হইতেছে বা যে ভাই বুঝছি মোটামুটি এখনো ভালো করে বুঝা নাই, তারা আবার এটা দেখো, তারা আবার এই রূপান্তরটা দেখো, খুব মনোযোগ দিয়ে বুঝে ফেলবা। দেখো আমরা যদি আগে এই অংশ নিয়ে কাজ করি, 3 ইন্টু 8 স্কয়ার মানে কত 8 ইন্টু 8, 8 8 64 প্লাস 5 ইন্টু 8 এর উপর পাওয়ার 1 মানে 8 প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, 1 একে এটা 8 0 0 মানে 8 এর উপর পাওয়ার 0 মানে 1, 1 একে 1, আমার দশমিকের আগের কাজ শেষ। প্লাস দিয়া এটাকে আবার সাজাইতে হবে 7 ইন্টু 8 এর উপর ইনভার্স মানে মাইনাস, এটার জন্য সে 1 এর নিচে মানে 1, এটা 1 এর নিচে চলে আসবে, 8 টু দি পাওয়ার 1 হয়ে যাবে। আবার প্লাস 1 ইন্টু 1/8 স্কয়ার, জাস্ট ইনভার্সের জন্য সে 1 এর নিচে চলে আসছে, এই যে তার আগে মাইনাস চিহ্নটার কারণে। আবার প্লাস 7 ইন্টু দেখো 1/8 কিউব মানে 8 এর উপরে পাওয়ার কত হবে 3 হবে, 8 এর উপরে পাওয়ার 3 হবে। এখন তুমি যদি বিস্তারিত লিখো, এটাকে যদি যোগ করো যে 3 ইন্টু 64 প্লাস 5, 64 এর 3 দিয়ে গুণ দিলে কত হয় দেখো, 64 কে যদি তুমি 3 দ্বারা গুণ করো 64 প্লাস 3, হ্যাঁ গুণ দিতে হবে 3 ইন্টু 64 192, কত আসছে আমার এই অংশটা 192, 192 প্লাস 5টা যেটা প্লাস 1। আমি ভেঙে ভেঙে করতেছি, তুমি চাইলে ক্যালকুলেটরে একবারে পুরো মান চলে আসবে, পুরোটা মান যদি ব্র্যাকেট দিয়ে বসাইতে পারো একবারে পুরো মান আসবে। আমি একটু ভেঙে ভেঙে করতেছি যেন ভুল কম হয়, তুমি যেন ভালো পারো। আমি প্লাস দিয়ে পরের অংশে চলে গেলাম, দেখো এই 7 উপরে 1 এর সাথে গুণ হবে, 7 একে 7 আর নিচে 8 এর উপর পাওয়ার 1 মানে 8 একে 8 প্লাস এই উপরে 1 একে গুণ হবে আর নিচে যে 8 স্কয়ার মানে কত নিচে 64 প্লাস এই 7 একে 7 উপরে গুণ হবে 8 কিউব মানে কত 8 ইন্টু 8 ইন্টু 8 512, এই যে নিচে হবে 512। এখন যদি আমি পুরো মানটা বসে 192 40 1, 192 প্লাস 40 প্লাস 1, এখানে আসছে 233 প্লাস এই মানটাকে আমি বারবার কিভাবে ব্র্যাকেটের মাধ্যমে করতে হয় একটু খেয়াল করো, 7 ভাগে এই যে 8/7, 64/1, 512/7। তুমি প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, উপরে আছে কত 7 ভাগ
8। এই যে আমার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলছি। মাঝখানে চিহ্ন কি প্লাস, আবার দিলা প্লাস চিহ্ন, আবার আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিবা। উপরে আছে 1 ভাগ দিলা 64, যে উপরে আছে 1 ভাগ দিলা 64, আবার আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে ফেললাম। এরপরে আবার মাঝখানে চিহ্ন আছে কি প্লাস, আমি আবার প্লাস দিলাম, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে উপরে আছে 7 ভাগ 512। প্রতিটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে এবার 7 ভাগের 8 এটাকে একটা দিলাম, 64 ভাগের 1 এটাকে একটা দিলাম, 512 ভাগের 7 এটাকে একবারে আলাদা আলাদা করে দিয়ে আমি একবার ইকুয়ালের চাপ দিব, এরকম ভগ্নাংশ আকারে দেখালে যে এইচডি অপশন আছে এটা চাপ দিলাম, 0.9042, 0.9042। আমার টোটাল রেজাল্ট আসছে কত, 233.9042 ছিল আমার অক্টালে, চলে আসছে দশমিকে। তোমাদের এই ঝামেলাটা হবে পাওয়ারের উপরে, রূপান্তরের উপরে। আমার ভিডিওটা একটু স্লোলি দেখো, ফাস্ট ফরওয়ার্ড দিয়ে না। নর্মালি তোমরা ক্লাস করো 1.5x বা 2x দিয়ে। এই অংশটা শুধু যে দশমিকের পরে রূপান্তরে যে পাওয়ারটা হয়, এই অংশটা শুধু একটু স্লো মোডে দেখো এবং সাথে সাথে কাটাই করে রূপান্তর করে ফেলো, তোমার আর সহজে ভুল হবে না ইনশাল্লাহ। এখন যদি এটা আমরা ঝটপট রূপান্তরটা করে ফেলি, দেখো একটু খেয়াল করে কি হবে। ঝটপট যদি রূপান্তর করি, আছে কত 2, তার সাথে তার ভিত্তি 16 গুণ হবে, প্লাস 5, তার সাথে তার ভিত্তি 16 গুণ হবে, প্লাস ই, তার সাথে তার ভিত্তি 16 গুণ হবে। দশমিকের আগের অংশটা আমি এই যে ব্র্যাকেটটা আলাদা করে ফেললাম, মাঝখানে প্লাস চিহ্ন, তারপর আছে 1, তার সাথে তার ভিত্তি কত 16, প্লাস তার সাথে আছে এ, তার সাথে তার ভিত্তি কত 16, প্লাস আছে 3, তার সাথে ভিত্তি 16 গুণ হয়ে গেছে। এখন প্রতিটা ভিত্তির উপর আমার পাওয়ার দিতে হবে। এই যে দশমিকের আগের গুলো আমি আলাদা করে ফেলছি ব্র্যাকেট দিয়ে, দশমিকের পরের গুলো আলাদা করে ফেলছি, আমার পাওয়ারটা দিতে সুবিধা হবে। এই যে দেখো, এই ডান পাশ থেকে 16-র উপর পাওয়ার 0, 16, এই 16-র উপর পাওয়ার 1, এই 16-র উপর পাওয়ার 2, এই পাশ থেকে 16-র উপর পাওয়ার -1, এই 16-র উপর পাওয়ার -2, এই 16-র উপর পাওয়ার -3, যে দশমিকের পরে যেগুলো পাওয়ার মাইনাস আকারে বসবে। এখন যদি আমি একসাথে মান লিখি, দেখো 16 স্কোয়ার মানে কত, 16 × 16 256 হয়, 16 × 16 কত 256, 2 × 256, প্লাস 5 16 কত, 5 15 75, 5 16 80, এই যে প্লাস ই এর মান কত, ই মানে কত। এখন দেখো, তুমি যদি মুখস্থ বলতেছো তোমার ভুল হইলেও হইতেও পারে, তুমি এটা সবসময় রাফে লিখে নিবা। যে রাফে কি লিখে নিবা, পাশে একটা এরকম টান দিবা যে a = 10, b = 11, c = 12, d = 13, e = 14, f = 15। যে ভাই এটা লিখে নেওয়া কি জরুরি? যদি লিখে না ভুল হবে না, যদি লিখে না একদমই ভুল হবে না। তাহলে এই যে লিখলা ই = কত পাইছো 14, তাহলে আমার এখানে মান হবে 14 × 16, তো 14, ই এর মান 14 আর 16-র উপর পাওয়ার 0 মানে কি 1, তো 14, এই যে ই এর মান 14 আর 16 মানে 1, তো 14 কে 14, যে আমার এই আগের কাজ শেষ। এরপর আমার যে প্লাস দিয়ে পরের কাজ, দেখো 1 × 16-র উপর -1 আছে, যেহেতু মাইনাস আছে মাইনাসের জন্য সে নিচে চলে আসবে, পাওয়ার যা আছে তাই থাকবে। আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আরো ক্লিয়ার হয়ে যাবে। 16-র উপরে -1 আছে, জাস্ট এই মাইনাসটার জন্য সে একের নিচে চলে আসবে, পাওয়ার যা আছে তাই থাকবে, প্লাস এর মান কত 10, এই যে তুমি রাফে লিখে নিছো, ইনটু এই যে 16 উপরে মাইনাস আছে, মাইনাসের জন্য সে একের নিচে চলে আসবে, পাওয়ার যা আছে তাই থাকবে, 16 স্কয়ার, প্লাস 3 ইনটু এই যে উপরে 1/16 কিউব। এখন যদি তুমি পুরোটা মান একবার সুন্দর করে গুছাই লিখো, আমি যদি দেখি যে 256 × 2 প্লাস 80 প্লাস 14, মান আসছে 606, দশমিকের আগের মানটা আসছে আমার 606 প্লাস এই যে এই মানটা আমি বারবার ব্র্যাকেট দিয়ে তোমাকে লিখতে বলি, তুমি চাইলে এটা ভাঙায়ও নিতে পারো একসাথে। একটা লাইন বাড়তে লিখে যে 1 1 1 উপরে গুলো উপরে গুণ হবে 16, প্লাস এই যে 10 উপরে আছে তার উপরে হবে কত 10, 10 1 10 আর নিচে 16 স্কয়ার মানে কত 256। বাবা যে লিখতেছি মুখস্থ ভুলই হয় কিনা, 16 × 16 না 256, ঠিক আছে। আবার প্লাস এই যে 3 উপরে আছে, 3 1 3, 16 কিউব, 16 কিউব মানে 16 × 16 × 16, 3টা 16 গুণ, আয় হায় 4096, 4096। এখন এই অংশটাকে আমার আবার ক্যালকুলেটরে যোগ করতে হবে, 606 পূর্ণাংশ আগে পাইলাম, সেম ফার্স্ট ব্র্যাকেট দিব 1/16, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম,
10/256, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার একটা প্লাস চিহ্ন, আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 3/4096 ইকুয়াল দিয়া দুনিয়ার মান পেলাম, আমরা পেলাম 0.1022, 0.1022। সুতরাং টোটাল আনসার কত? 606.1022 ছিল আমার হেক্সাডেসিমেলে, বান্দারে পাইলাম দশমিকে। ছিল আমার হেক্সাডেসিমেলে, পাইলাম কি? দশমিকে। একটু যে রূপান্তরটা করে দেখি আমার কোনো ভুল হয়েছে কিনা, বড় মান তো ভুল হওয়ার সম্ভাবনা থাকলে থাকতেও পারে। তো ছিল আমার আসছিল হচ্ছে এটা কি দশমিকে 25, সরি হেক্সাডেসিমেলে 25E, নিচে হবে এটা কি দশমিকে 606, হ্যাঁ দশমিক আগে রয়েছে, তার মানে হয়েছে এটা। ঠিক আছে, তো এই রূপান্তর গুলা তোমাদের একটু ভুল হতে পারে, ভিত্তির উপর পাওয়ার দেওয়াটা আর মাইনাস পাওয়ার থাকলে কিভাবে এই সংখ্যাটা যোগ বিয়োগ করতে হয়। বেশিরভাগ স্টুডেন্ট আমাদের যারা ব্যাচে পড়ে আমরা খেয়াল করছি পাওয়ার টাওয়ার সব ঠিকভাবে বসাইতে পারে, কোনো সমস্যা হয় না। ঝামেলাটাই হয় কোথায় তার, যে এই যোগ বিয়োগ গুলো করার সময় একটা দুইটা লাইন স্কিপ করে তারা ওরা করে করতে চায়, একটা লাইন বেশি করতে চায় না, তখন তাদের ঝামেলা হয়ে যায়, ভুল হয়, রেজাল্ট ভুল আসে। সো এটা একটু মনোযোগ দিয়ে করবা এবং প্রতিটা রেজাল্ট মিলানো মানে ম্যাথ শেষ করার পরে ক্যালকুলেটর রেজাল্টটা মিলাই দেখবা তোমার রেজাল্টটা সম্পূর্ণ হয়েছে কিনা, নাকি কোনো ভুল আছে। গ অথবা ঘ নম্বরের প্রশ্ন আসলে এই রূপান্তর এইভাবেই করে দিতে হবে, শুধু রেজাল্টটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে মিলাই দেখবা এবং কনফার্ম হবে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তো আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর দশমিককে কেন্দ্র করে যে রূপান্তরটা, এই একটা টাইপ কমপ্লিট। এখন আমরা দেখবো বাইনারিকে কেন্দ্র করে বাকি রূপান্তর গুলা কেমনে হয়। তাহলে এটা আমরা মুছে বাকি টাইপটা আমরা সম্পন্ন করি, এটা আমরা মুছে বাকি টাইপটা সম্পন্ন করি। এখন আমরা সরাসরি দেখবো হচ্ছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর। আচ্ছা, 2 নম্বর টাইপটা আমরা আগে যেমন দশমিক থেকে অন্যান্য রূপান্তর এবং অন্যান্য গুলো থেকে দশমিকের রূপান্তর শিখলাম, এখন বাইনারি থেকে অক্টালে শিখবো, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে শিখবো, আবার রিভার্স উল্টাটা শিখবো। তো বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরটা আমরা এখন দেখবো। হেক্সাডেসিমেল, খেয়াল করো, বাইনারি থেকে যখন অক্টালে আমরা রূপান্তর করব তখন আমরা মনে রাখবো একটা জিনিস, যে বাইনারি থেকে যখন অক্টালে যাবে তখন আমরা মনে রাখবো 3 বিট। জাস্ট কোনো মনে রাখার জন্য, এটা কোনো নিয়ম না বা পরীক্ষার হলে লেখার মতো কিছু, তুমি মনে রাখো যে বাইনারি থেকে অক্টালের সময় আমরা 3 বিট, বাইনারি থেকে হেক্সাডেসিমেলের সময় আমরা মনে রাখবো হচ্ছে 4 বিট। করার সুবিধার্থে, ম্যাথটা করার সুবিধার্থে এই দুটো জিনিস আমরা মনে রাখবো। যদি আমরা কোনো একটা বাইনারি মান নেই, খেয়াল করো যে আমরা একটা ম্যাথ নিলাম, একটা বাইনারি সংখ্যা নিলাম, এখন একবার দশমিকটা সহ একবারে নিয়ে নিচ্ছে যে 11011.1101 আছে আমার বাইনারিতে, নিতে হবে সরাসরি অক্টালে। আমরা এখানে একটা মান নিলাম, ধরো 11011, সেই সাথে আমরা নিলাম যে 10110 তা আছে হচ্ছে আমার বাইনারিতে, নিতে হবে হেক্সাডেসিমেলে এই দুইটা সংখ্যা। তো 3 বিট 4 বিটে কেন মনে রাখতে বলছিলাম, এখন একটু খেয়াল করো, বাইনারি সংখ্যার ক্ষেত্রে যে বাইনারি মানটা থাকবে তাকে যখন আমরা অক্টালে রূপান্তর করব, এই যে দশমিক বা বিভাজনকারী বিন্দু, তার বাম পাশের সংখ্যাগুলোকে আমরা তিনটা তিনটা করে সেট আকারে সাজাবো, ডান পাশের গুলাকেও তিনটা তিনটা সেট আকারে সাজাবো। আমি আবার জানি বাম পাশ ডান পাশ ভুল করতে পারো, এটা হচ্ছে আমার কি ডান পাশ, এটা হচ্ছে বাম, আমার নিজের অনেক সময় বলতে গিয়ে ভুল হয়, এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম, মনে যদি না থাকে একটু খেয়াল রাখতে পারো। খেয়াল করো কি বললাম, এই সংখ্যাটা আছে কি 11001, এই দশমিকের আগে এখান থেকে এটা তিনটার একটা গ্রুপ, আবার এখান থেকে এটা আরো তিনটা গ্রুপ বানাইতে হবে, আছে দুইটা, তার আগে একটা শূন্য বসায় তাকে 3 সংখ্যার গ্রুপ বানাইতে হবে। আবার দশমিকের পরে আবার এখান থেকে শুরু হবে, এখান থেকে এই যে 3 সংখ্যার গ্রুপ পরে আরেকটা গ্রুপ আকারে যাবে। তাহলে এই দশমিক বিন্দু থেকে গ্রুপগুলা এখান থেকে এদিক যাবে, আবার এখান থেকে এদিক যাবে। তাহলে আমরা যদি এটাকে গ্রুপ আকারে সাজাই, দেখো আমি এখানে বসায় দিলাম দশমিক, বসায় এখানে আছে কত
এক এক শূন্য তিনটা মিলে যে 0 1 1, এটা আমার একটা গ্রুপ হয়ে গেছে, একটা সেট। এরপরে আবার আছে কি এক 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 আছে এক আছে, দেখো দুইটা না, তার আগে আমি আরেকটা শূন্য বসে আরেকটা গ্রুপ আকারে বানাবো। দশমিকের পরের গুলো আবার এখান থেকে শুরু হবে। আচ্ছা কত, এক এক শূন্য আমার একটা সেট। এরপর আছে শুধু এক একা, তার পাশে আমি আরো দুইটা শূন্য দিতে, তাকেও একটা সেট আকারে বানিয়ে নিতে হবে। এই জন্য বলছি যে যখন বাইনারি থেকে অক্টালে যাবে তিনটা বিট আকারে সাজাইতে হবে, প্রতিটা 3 বিট করে একটা করে গ্রুপ সাজাইতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, দশমিক থেকে তুমি এই পাঁচটাকে যে এটা 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 তিনটাকে নিয়ে তুমি একটা সেট সাজাচ্ছো, আবার দশমিকের পরে হচ্ছে এখান থেকে শুরু হবে, অর্থাৎ যেখানে রেডিক্স পয়েন্ট বিন্দুটা আছে সেখান থেকে তুমি সেট আকারে সাজাবা। এই দিক দিয়ে যাবে ডানে, আর রেডিক্স বিন্দুর আগে পূর্ণাংশের ক্ষেত্রে যাবে বামে। সেট করে সাজানোর পরে তুমি রাফ অংশে এটা রাফ করতে হবে। তুমি রাফ অংশে একটু কালার পেন নেই, তুমি এরকম রাফ একটা অংশ নিবা। রাফ তুমি আলাদা খাতার পাশে নিতে পারো, যে খাতায় ম্যাথটা করতেছো তার ডান পাশে লম্বা একটা রাফ অংশ। 3 বিট তুমি এখানে লিখবা 1, একের দ্বিগুণ হচ্ছে কি 2, 2 এর দ্বিগুণ 4। এভাবে ডান পাশ থেকে 1 2 4 তুমি এটা লিখবা 3টা বিটের জন্য। এই রাফ অংশে লেখার পরে আমরা প্রতিটা সেট এখানে এনে বসায় দিব। খেয়াল করো, প্রথম সেটে কি আছে 0 1 1, সিরিয়াল করে এখান থেকে 0 1 1 তুমি বসায় দিছো। এখন এরপরে সেটটা কি আছে, আবারও 0 1 1, আবার তুমি বসাই দিছো 0 1 1। আবার দশমিকের পরে আছে কি 1 1 0 1 0 1, আমরা অল্প অল্প করে বসাচ্ছি। তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে যখন যে মানটা 0 থাকবে তখন তার এটাকে আমরা বলবো যে উপরের মানটাকে যুগে আনবো না, মানে ইনএক্টিভ বোঝাবো। যে মানটা 1 থাকবে এটা হচ্ছে অ্যাক্টিভ, তাকে গণনায় আনবো। এই 2 এর নিচে 1, 1 এর নিচে 1, এই 2 এবং 1 যোগ করলে হবে আমার 3। দেখো আমি কিন্তু 4 কে যোগ করি নাই, কারণ 4 এর নিচে মানটা হচ্ছে 0, ইনঅ্যাক্টিভ, তাকে যোগ করব না। 2 এর নিচের মানটা 1, অ্যাক্টিভ, এই 2 কে আমরা যোগ করব। 1 এর নিচের মানটা যে 1 আছে 1 আছে অ্যাক্টিভ, তাকে আমরা যোগ করব। 2 আর 1 যোগ করলে 3, সেম এটা সেম সেম মান। 2 আর 1 যোগ করলে 3। যারা এখনো এই জায়গাটা বুঝতে পারো নাই তারা আরেকটু মনোযোগ দিয়ে দেখো। এরপরে কি আছে 1 1 0, 1 1 0। 1 কার নিচে আছে 4 এর নিচে, এটাকে যোগ করব। এই 2 এর নিচে 1 আছে, এটাকেও যোগ করব। কিন্তু 1 যে মানটা তার নিচে আছে 0, এটাকে যোগ করব না। তাহলে এখানে যোগ হবে কি 4 আর 2 যোগ করলে 6। এই 1 কিন্তু যোগ করি নাই, কারণ এই 1 এর নিচে আছে 0। এরপর একটা আছে কি 1 0 0, এই মানটার ক্ষেত্রে খেয়াল করো শুধুমাত্র 4 এর নিচে এই 1 আছে এই সেটের ক্ষেত্রে, তার মানে 4 অ্যাক্টিভ। বাকি এটা নিচেও 0 এটা নিচেও 0, তাহলে এখানে হবে শুধু 4। এই মানটা হবে কত, শুধু 4। তাহলে আমরা মান পাই 0 1 1 এর মান কত 3, আমরা এটা টান দিয়ে বসাই দিলাম, এটার মান 3। 0 1 1 এটার মানও কত 3। 1 1 0 এটার মান কত 6 বা 6। 1 0 0 এটার মান কত 4। তাহলে সুতরাং এই পুরাটার মান আমরা পাবো। সুতরাং এই যে আমার ছিল কি 1 1 0 1 1.1 1 0 1, এটার মান আমরা পাচ্ছি 33.64 ছিল হচ্ছে আমার বাইনারিতে, আমি এটা নিয়ে নিছি অক্টালে। যারা এই রাফের 4 2 1 এই অংশটা কিভাবে যোগ যোগ করে বসাইলাম এখনো ক্লিয়ার না, তোমরা এটা দেখো, এটা দেখলে তোমার পুরোটা মান আবার ক্লিয়ার হয়ে যাবে। বাইনারি থেকে যখন হেক্সাডেসিমালে নিব, কি বললাম যে এখানে বিবেচনা করতে হবে 4 বিট, 4 বিট, ঠিক আছে। তোমরা যদি এটাকে ভুলে আবার 8 মনে করো, হচ্ছে 4 বিট, 4 বিটের সেট আকারে সাজাইতে হবে। সেটটা শুরু হবে কোথা থেকে ভাইয়া, দশমিক থেকে। এই যে দেখো 1 2 3 4, এই 4টা মিলে একটা সেট, আবার এখানে 4টা মিলে আরেকটা সেট আছে, দুইটা তার পূর্বে দুইটা শূন্য দিয়ে দেব। এখানে আছে কি যে 1 2 3 4, এই 4টা মিলে একটা সেট, পরে কিন্তু শূন্য আছে ওইটার জন্য আরো একটা সেট, যদিও সবগুলো শূন্য শূন্যই হবে। তাহলে যদি আমরা সেট আকারে সাজাই, এখানে দিলাম দশমিক আছে কত 0 1 0 1, এটা আমার একটা সেট। এরপরে আছে আবার কত 1 1, তার পূর্বে আমার দুইটা শূন্য দিয়ে এটাকে 4 বিট আকারে সেট বানাইতে হবে। দশমিকের পরটা কি করতে হবে 1 0 1 1 1 0 1 1। এরপরে শূন্য আছে, যদিও না দিলেও চলে, তাও এই যে শূন্য জন আরো 4টা সেট আমি বানায় নিলাম। সেট আকারে আমার সাজানো কমপ্লিট।
বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিলে 4 বিট, বাইনারি থেকে অক্টাল নিলে 3 বিটের সেট। এখন আমি রাফে সেই আমার আগের মতো এখন 4টা বিট লিখবো। আমি রাফ অংশে লিখবো, এই যে রাফ অংশে কি লিখবো? 1, ডান পাশ থেকে বামে আসবো, তার দ্বিগুণ 2, তার দ্বিগুণ 4, তার দ্বিগুণ 8। এই যে দেখো রাফ অংশে আমি 1 2 4 8 লিখে নিছি। এখন এই যে 4 বিটের সেটগুলো করছি, সিরিয়াল মতো তার নিচে নিচে মান বসাই দিবে। একটু খেয়াল করো, 0 0 1 1, 0 0 1 1। যেগুলোর নিচে 1 আছে, অ্যাক্টিভ আছে, তাদেরকে যোগ করব। আমি কি 8 আর 4 যোগ করব? করব না, কারণ কি 8 এর নিচেও 0, 4 এর নিচেও 0, তাহলে যোগ করব কাকে? 2 এবং 1 কে। তাহলে এদের নিচে 1 1 আছে, তো 2 আর 1 যোগ করলে হতো কত হয়? 3। তাহলে এই যে এখানে আমি মান বসাই দিলাম 3। পরের সেটটা বসাই যে এটা, তাহলে আমরা বলতে পারি কি 0 0 1 1 এর মান কত? 3। এটার মান কত আসবে? 0 1 0 1। তোমরা একটু মনে মনে চিন্তা করো তো এটার মান কত আসবে? 8 এর নিচে 0 আছে, যোগ হবে না। 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তো 4 আর 1 যোগ করবো কত হবে? 5। এই দুইটা যোগ হবে না, 4 আর 1 যোগ করলে 5, এটার মান বসবে 5। এরপর আবার দশমিকের পরে 1 0 1 1 1 0 1 1। দেখো এই যে 4 এর নিচে 0, বাকি সবগুলো অ্যাক্টিভ। 8 2 10 আর 1 11, এটার মান হচ্ছে 11। আর 11 মানে কি? তুমি একটু রাফে লিখে নিবা যে a equal to 10, b equal to 11, c equal to 12। যে ভাই এটা লিখে নিতে, ভাই লিখে নিলে ভুল হওয়ার চান্স কম। অনেকে ই মানে লিখে ফেলে বলে 15, ডি এর মান কিন্তু 14। সেভাবে লিখে নিলে ভালো। তো এই যে থেকে 11 মানে হচ্ছে বি, আমি এই পাশে এই যে এটা বি লিখে ফেলবো। আমরা যদি রেজাল্টটা বসাই, এটা মান পাইছি তো বি। আর যদি সব শূন্য বসাই, এটা মান আলটিমেটলি শূন্য আসে, জাস্ট আমরা বসাই দিলাম 16। তো আমরা সুতরাং কি বলতে পারি যে আমরা যে মানটা পাইলাম এরকম যোগ করে, সুতরাং 1 1 0 1 0 1 দশমিক 1 0 1 1 0 ছিল বাইনারিতে, হেক্সাডেসিমালে নিলে 35.B0। হেক্সাডেসিমালে নিলে আমি এই মানটা পাচ্ছি। তো বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমালে সরাসরি এইভাবে রূপান্তর করলে অক্টালের ক্ষেত্রে 3 বিট, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট। বিটাকে তুমি সাজায় নিবা, সাজায় প্র্যাকটিস করে নিবা। এখন আমরা রিভার্সটা দেখি যে অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিটা আমরা কেমনে সম্পন্ন করব। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে আমরা এই জিনিসটা মনে রাখবো। এখানে আমরা 3 বিট আকারে সেট আকারে সাজাইতে হবে, এটার জন্য আমরা লিখে নিচ্ছি। আর এখানে 4 বিটের সেট আকারে সাজাইতে হবে, লিখে নিচ্ছি যেন আমাদের সহজে মনে থাকে। আমরা যদি একটা এক্সাম্পল নিই, ধরো আমরা একটা অক্টাল সংখ্যা নিলাম 705.32, আছে হচ্ছে আমার অক্টালে, নিতে হবে বাইনারিতে। একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিলাম DE52.31, একটু বড় দেখে নিলাম যেন পুরোটা একবারে বুঝতে পারো। হেক্সাডেসিমালে আছে, নিতে হবে বাইনারিতে। খেয়াল করো এক্ষেত্রেও প্রতিটা আমাকে 3 বিট আকারে নিতে হবে। রাফ অংশে আমরা গেলাম, আমরা রাফ অংশে গেলাম, রাফ অংশে আমরা লিখলাম 1, তার দ্বিগুণ 2, তার দ্বিগুণ 4, আছে কি 7। আমরা নিচে একটু প্রতিটা সংখ্যা স্পেস দিয়ে লিখলাম, আমরা ইকুয়াল দিয়ে নিচে লিখলাম কত? 705.32। লিখার পরে আমি প্রথমে লিখলাম কত? 7। এই যে আমি 7 দিয়ে ইকুয়াল চিহ্ন দিলাম। এখন তুমি দেখো তো উপরে কত কত যোগ করলে, মানে কত কত অ্যাক্টিভ রাখলে 7 হয়। আমরা কাদের যোগ করতাম? যাদের নিচে 1 থাকতো, আর যার নিচে 0 থাকতো তাকে যোগ করতাম না, মানে সেই নেগেটিভ থাকতো। আর আমার 7 হইতে হলে 4 আর 2 6 আর 1 7, তার মানে 3টাকে আমার অ্যাক্টিভ রাখতে হবে। তাহলে 3টা নিচে কত হবে? 1 1 1। আমি যদি 7 বানাইতে চাই, তো আমি যদি একটু ইংলিশে লিখি সমস্যা নেই, 7, 3টা নিচে কি হবে? 1 1 1, 4 আর 2 6 1 7। কারণ আমার 7 হইতে হলে 3টাই আমার নিচে 1 বসাইতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে যেন যোগটা হয়। তাহলে আমি 7 মানে বাইনারিতে কত পাইলাম? 1 1 1, 3 বিটের সেট পেলাম। এরপর আছে 0, তো মান 0 হইলে কি সবগুলা 0, কোনোটাই যোগ হবে না। তো 0 মানে কত? 0 0 0, 3টা 0। এরপর আছে 5। এখন তুমি দেখো তো 5 মান বানাইতে গেলে কোনগুলোর নিচে আমার অ্যাক্টিভ রাখতে হবে?
তো এই যে 4 আর 1 যোগ করলে 5 হয়, 4 আর 1 কত 5, তাহলে 4 এর নিচে 1 হবে, 1 এর নিচে 1 হবে, এটা কত 0 হবে, কারণ এটা যোগ হবে না, 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে 5 ইকুয়াল টু কত পেলাম 101, 5 এর মান আমরা বসাইতে পারি 101। এরপর দেখো 3, কত বসাইলে 3 হয় দেখো তো, 4 আর 2 6, 4 আর 1 5, 2 আর 1 3, তার মানে এই 2 আমার একটিভ, 1 একটিভ, 2 আর 1 3, এটা তাহলে 0 হয়ে যাবে। 3 এর মান তাহলে আমরা কত পাচ্ছি 011। এরপরে আছে 2, তাহলে 2 মান মানে কত, শুধু 2 থাকবে আমার একটিভ, এটাও 0, এটাও 0, এটা 0, শুধু আমার 2 একটিভ। তো 2 এর মান কত 010, 2 এর মান 010। তো আমরা যদি সবটা মান বসাই, আমরা যদি সবটা মান বাইনারিতে বসাই, অর্থাৎ 705.32, আচ্ছা অক্টালে বাইনারিতে কত আসে দেখো 111, 111,000,000,000,101, পয়েন্ট যে মাঝখানে কিন্তু এই যে দশমিক, দশমিক দিয়ে এটা 011,010, এই পুরোটা আমরা বাইনারি পাইছি। কিভাবে করলাম এটা, যাদের একটু কনফিউশন বা এখন একটু ঝামেলা মনে হইতেছে, হেক্সাডেসিমালটা দেখো। হেক্সাডেসিমালের জন্য তাহলে আমরা রাফ অংশে কয় বিট নিব, আমরা যদি হেক্সাডেসিমালের জন্য রাফ করি 4 বিট নিব, যে 1 2 4 তার দ্বিগুণ 8, 4টা বিট নিতে হবে। তো এগুলো আমরা একটু স্পেস দিয়ে যদি নিচে লিখি, দেখো ডি, ডি মানে কত ই 52.31, আমি পাশে সহজে লিখে নিব যে কত এবিসিডিটা যদি আমি সহজে লিখে নিই পাশে, যে এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 11, সি ইকুয়াল টু 12, ডি ইকুয়াল টু 13, ই ইকুয়াল টু 14, এফ ইকুয়াল টু 15, আমি রিস্ক নিলাম না। তার মানে আমার ডি ইকুয়াল টু কত লেখা যায়, যে 13, ইকুয়াল টু 14, 52.31। আমার প্রথমে কত মান বানাইতে হবে 13, প্রথমে বানাইতে হবে কত 13, আমি এখানে লিখলাম 13। এখন তুমি দেখো তো উপরে কোন কোন মানগুলা যোগ করলে 13 হয়, 8 আর 2 10, 1 11 হয় না, 8 আর 4 কত হয় 12, তার সাথে যদি আরো 1 যোগ করি 13, 8 আর 4 12, 1 যোগ করতে, যেগুলো যোগ করব যে মানটা আসবে সেটা হবে 1 একটিভ। তাহলে 8 আবার যোগ করব এটা 1, 4 যোগ করব এটা 1, 8 আর 4 কত হচ্ছে 12, এরপর 2 যোগ করলে 14 হয়ে যায়, হয় না, আমার মান লাগে 13। তো 8 আর 4 12, আর এই যে 1 যোগ করব, 8 আর 4 12 আর 1 13, তার মানে এটা হবে 0 ইনটু, মান কত পাইলাম 1101। আচ্ছা এরপর আছে 14, এখন কত কত যোগ করলে 14 হয়ে যাবে, তো 8 আর 4 12 আর 2 14, তাহলে এই 8 যোগ করব তার নিচে 1, 4 যোগ করব তার নিচে 1, 2 যোগ করব তার নিচে 1, এটা যোগ করব না, এটা নিচে 0। তো আমরা কি কি মান পাইলাম, 13 এর মান পাইলাম 1101, 13 মান পাইলাম কত 1101, 14 এর মান কত পাইলাম 1110। এরপর আছে 5, দেখি তো 5 এর মান কিভাবে বের করতে হয়, লিখলাম 5, 5 যদি লিখি কত কত যোগ করলে 5 হয়, 4 আর 2 কত হয়ে যায় 6, 2 আর 1 কত হয়ে যায় 3, তাহলে এই যে 4 এবং 1 যদি যোগ করি হয় 5, তাহলে 4 যদি যোগ করতে হয় 4 এর নিচে 1, আর যদি 1 যোগ করতে হয় 1 এর নিচে 1, বাকিগুলো কি হয়ে যাবে 0। তো 5 এর মান কত হইছে 0101, 5 এর মান হইছে কত 0101, আমি এইভাবে বসালাম। এরপর 2, 2 আমার সরাসরি আছে, জাস্ট 2, 2 চাইলে 2 এর মান 1 হবে, বাকিগুলা 0। এরপর আছে কত 3, 3 আমার সরাসরি না, 2 আর 1 যোগ করলে কত হয় 3, তাহলে যে 2 অ্যাক্টিভ থাকবে 1 অ্যাক্টিভ থাকবে, বাকিগুলা কি হয়ে যাবে 0। এরপর আছে 1, 1 যদি আমি বসাই শুধু 1 এর মানটা আমার চালু থাকবে, বাকিগুলা 0 হয়ে যাবে। এখন যদি আমি দেখে দেখে মান বসাই, 2 এর মান কত 0010, 2 এর মান কত 0010, 3 এর মান কত, 3 এর মান হচ্ছে 0011, 0011, 1 এর মান কত, 1 এর মান 0001। দেখো প্রতিটা 4 বিট আকারে আসছে, প্রতিটা আমার 4 বিট আকারে আসছে। এখন যদি আমি রেজাল্ট লিখি, অর্থাৎ আমার মান হচ্ছে কত DE52.31 আছে হেক্সাডেসিমাল, ইকুয়াল টু 1101, আবার 1110, এরপর এই মানটা 0101, আবার এরপর এই মানটা 0010, পয়েন্ট দশমিকে, যেখানে দশমিক এরপরে বাকি হলো 0011, 0011, আবার 0001, 0001,
এই যে মানটা আমি বাইনারিতে পাইলাম। এইভাবে তোমাদের রূপান্তরটা সম্পূর্ণ করতে হবে। তো সংখ্যা পদ্ধতি রূপান্তর যে দ্বিতীয় যে টাইপটা, যে বাইনারি থেকে অন্যান্য এবং অন্যান্য থেকে বাইনারি, এটা আমাদের রূপান্তর শেষ। এখন সরাসরি এটা টাইপ আছে কি, সরাসরি বাইনারিতে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেল থেকে অক্টাল, কি অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। তো আমরা যখন টাইপ ভিত্তিক ম্যাথ গুলো দেখবো যে পরীক্ষায় এই মানগুলো কিভাবে আসে, তখন সেটা আবার ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা বাইনারি যোগ বিয়োগটা দেখবো। বাইনারি যোগ বিয়োগটা দেখে আমরা সরাসরি চলে যাব বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো সমাধান ইনশাল্লাহ। এখন আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে। সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ, সংখ্যা পদ্ধতির রূপান্তরের পরের অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ। সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ নিয়ে বিস্তারিত একটা ক্লাস আমার ইউটিউবে আপলোড করা আছে। রিভিশন অংশে যোগ এবং বিয়োগের বিস্তারিত অংশটা আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা এই বড় বড় যতগুলো যোগ আসে অথবা বিয়োগ আসে, বাইনারি যোগ হোক, অক্টাল যোগ হোক বা হেক্সাডেসিমাল যোগ হোক, এগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ব্যবহার শিখব। এই ক্লাসের পরে সংখ্যা পদ্ধতির রূপান্তরের সকল নিয়ম, কিভাবে ক্যালকুলেটরে আমরা কিভাবে সকল নিয়ম রূপান্তর করব সেটা শিখব, এবং ক্যালকুলেটরে কিভাবে আমরা সকল যোগ বিয়োগ করবো সেটাও শিখব। সো এইখানে এই ক্লাসে যেমন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগের মধ্যে কি কি আছে, যেমন যোগের ক্ষেত্রে আছে হচ্ছে বাইনারি যোগ আছে, বাইনারি যোগ, তারপর সেই সাথে অক্টাল সংখ্যাগুলো কিভাবে যোগ করতে হয় সেই নিয়ম আছে, অক্টাল যোগ, এবং হেক্সাডেসিমেলও যোগ আছে, হেক্সাডেসিমেল যোগ বা হেক্সাডেসিমেল এডিশন। একই সাথে বিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটার বিয়োগ আছে। দশমিকের যোগ বা দশমিকের বিয়োগ তো আমরা নিজের মুখে মুখে করি। আমরা দশমিক সংখ্যাটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে ব্যবহার করি, 20 থেকে 5 গেলে 15। সো ওইটা তো আর প্রয়োজন নেই। বাকিগুলা বিয়োগের ক্ষেত্রে আছে কি সেম, বাইনারি বিয়োগ আছে, বাইনারি বিয়োগ, তারপর অক্টাল বিয়োগ আছে, যে অক্টাল বিয়োগ, এবং আছে হেক্সাডেসিমেল বিয়োগ। এই প্রতিটা যোগ এবং বিয়োগ বিস্তারিত ক্লাস দেয়া আছে আমার চ্যানেলে। বিস্তারিত ক্লাস তোমার মাথার উপর দিয়ে যাইতে পারে, সরি এটা বিয়োগ হবে, একটু জটিল, না বুঝলেও খুব ক্ষতি নাই, কারণ ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে এটা যোগ বিয়োগ করা যায়। যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তারা ইজিলি সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ তুমি ক্যালকুলেটরে করতে পারো। তো আমরা শুধু বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগের কয়েকটা শর্টকাট নিয়ম শিখবো। বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগের কয়েকটা শর্টকাট নিয়ম শিখবো। একটু খেয়াল করো যে বাইনারি যোগ আর আছে হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ শর্টকাট নিয়মগুলো কি কি দেখো। বাইনারি যোগের ক্ষেত্রে হচ্ছে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 প্লাস 1 এটার যোগ হবে 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 যদি যোগ হয় তাহলে হবে 1 0, 1 প্লাস 1 যোগ হলে কি হবে 1 0। এই মানটা ক্যারি বিট, মানে এটা হাতে থাকবে, ক্যারি হাতে থাকবে আর এটা মান হিসেবে বসবে। তারপর আবার আমরা যদি তিনটা 1 একসাথে যোগ করি, যে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে মান আসবে 1 1। এর মধ্যে এই এক হচ্ছে মান আকারে বসবে, এবং এই যে 1 এটা ক্যারি বিটটা হাতে থাকবে। আমরা যদি মুখে মুখে বাইনারি যোগ করি, এটার অ্যাপ্লিকেশন তোমাকে দেখাই দেব। যদি আমরা বাইনারি যোগ বিয়োগের বেলায় যাই, 0 মাইনাস 0 ইকুয়াল টু 0, আবার 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, 1 মাইনাস 0 ইকুয়াল টু 1, 0 মাইনাস 1 ইকুয়াল টু 1 1। এই 1 1 এর মধ্যে এই যে 1 বাম পাশের 1টা এটা হচ্ছে আমার ক্যারি বিট, এই ক্যারি বিট হাতে থাকবে আর এটা মান আকারে বসবে। আমরা যখন মুখে মুখে বাইনারি যোগ বিয়োগ করব তখন এটা অ্যাপ্লাই করতে পারবো। এছাড়া বেশিরভাগ সময় এই কাজগুলো আমরা ক্যালকুলেটরে করব, তাহলে নির্ভুল হবে, যেন ভুল না হয়। তাহলে সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসছে। এখন আমরা সরাসরি চলে যাব বোর্ড প্রশ্ন সমাধানে। যে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা বোর্ড প্রশ্নে কিভাবে আসে, কিভাবে আমাদের অ্যান্সার করা উচিত,
সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো বোর্ড প্রশ্নটা তোমরা এখনই আমার সাথে মনোযোগ দিয়ে দেখো এবং রাফ খাতায় প্র্যাকটিস শুরু করে দাও।